এবারের যে কনসেপ্টের নাম হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা দেখবেন। তো ইনক্লুসিভ এডুকেশন এমন একটা টপিক, যতগুলা ট্যাগ ওয়ার্ড আপনাদের মনে আছে, যতগুলা পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড জানা আছে, সবগুলো আপনারা এখানে লাগান এবং অ্যাপ্লাই করুন। 100% करेक्ट। देखो আমরা যখন आंसर করব, तो इंक्लूसिव एजुकेशन का मतलब ये है कि दोस्तों सबका साथ सबका विकास, ये मोदी जी का डायलॉग है। और ये इंक्लूसिव एजुकेशन का भी सेम डायलॉग है कि सबका साथ सबका विकास। যে অল চিলড্রেন টুগেদার ইন রেগুলার স্কুল, যে সব ছাত্ররা যাতে স্কুলে রেগুলার আসে, রিগার্ডলেস অফ দ্যার ফিজিক্যাল, ইন্টেলেকচুয়াল, সোশিয়াল, ইমোশনাল, লিঙ্গুইস্টিক এন্ড আদার ডিফারেন্স, যতই বিভিন্নতা থাকুক, ফিজিক্যাল দিক দিয়ে বিভিন্নতা থাকুক, ইন্টেলেকচুয়াল দিক দিয়ে বিভিন্নতা থাকুক, সোশিয়াল দিক দিয়ে থাকুক, জাতিগত দিক দিয়ে থাকুক, ধর্মগত দিক দিয়ে থাকুক, ভাষাগত দিক দিয়ে থাকুক, যত দিক থেকেও তার বিভিন্নতা থাকুক না কেন, সবাইকে মিলেমিশে একই জায়গায় তার শিক্ষা দিতে হবে। একই স্কুলে একই শিক্ষা ব্যবস্থা, তার জন্য ব্যবস্থা আছে, সবার জন্য একই শিক্ষা ব্যবস্থা। দ্যাট ইজ কল্ড ইনক্লুসিভ এডুকেশন। এখানে দেখুন কি ফিচার্স যেগুলো আমরা বলতে পারি, এটা হচ্ছে ইকুয়াল অপরচুনিটি ফর অল লার্নার, অর্থাৎ সবার জন্য সমান সুযোগ সুবিধা। এখানে যেহেতু সবার জন্য সমান সুযোগ সুবিধা, সেই হেতু এখানে চাইল্ড সেন্টার টিচিং থাকবে, বাল কেন্দ্রিক শিক্ষা। রেসপেক্ট ফর ডাইভার্সিটি, বিবিধতাকে সম্মান দেওয়া, এখানে সব ধরনের ডাইভার্সিটিকে সম্মান দিতে হবে। কারিকুলাম হবে ফ্লেক্সিবল, অর্থাৎ লচিলা পাঠ্যক্রমটা কি হবে, লচিলা হবে, কারণ সহজে যেটাকে পরিবর্তন করা যায়। কখনো ইনক্লুসিভ এডুকেশনে রিজিড হওয়া চলবে না। রিজিড মানে অনমনীয়, যেটা সবসময় হবে না, আমরা সবসময় নমনীয় থাকব। সাপোর্ট সার্ভিস ফর স্পেশাল নিডস যারা থাকবে তারা স্পেশালি সাপোর্ট দেব, কিন্তু সবাইকে এখানে আমাদের কি করতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। আইডেন্টিফাই, এখানে টিচারের রোল কি থাকবে এজ এ ইনক্লুসিভ এডুকেশনে, এটা থাকবে আইডেন্টিফাই ইন্ডিভিজুয়াল নিডস, ব্যক্তিগত ভিন্নতা সম্বন্ধে তাকে আইডেন্টিফাই করতে হবে। তার কি কি ব্যক্তিগত ভিন্নতা রয়েছে, কোন দিকে সে দুর্বল আছে, কোন দিকে শক্ত আছে, মজবুত আছে, এই জিনিসগুলো দেখতে হবে। ইউজ দ্য ডিফারেন্ট টিচিং স্ট্র্যাটেজি, যে টিচিং স্ট্র্যাটেজির মধ্যে বিভিন্নতা আনতে হবে। একই ধরনের শিক্ষণ পদ্ধতি যদি করাই তাহলে সেটা সম্ভব হবে না। প্রোভাইড পজিটিভ এনভায়রনমেন্ট, সবসময় এনভায়রনমেন্টটা পজিটিভ রাখতে হবে। এনকারেজ পিয়ার সাপোর্ট, যে সহপাঠী শিক্ষণ বা সবাই মিলেমিশে যেটা শিক্ষা, এটা আমাদের কি করতে হবে, রুল অফ এজ এ টিচার হিসেবে মনে রাখতে হবে ইনক্লুসিভ এডুকেশনে। তো এক্সাম গাইডলাইন যেটা দেওয়া আছে, এটা দেখুন, ইনক্লুসিভ এডুকেশন এইমস টু প্রোভাইড কোয়ালিটি এডুকেশন টু অল চিলড্রেন, সবার জন্য, ইন রেগুলার স্কুল বাই রেসপেক্টিং ডাইভার্সিটি, যে সব ডাইভার্সিটিকে সমানভাবে রেখে আমরা কি করব, সব শিশুদেরকে একই জায়গায় শিক্ষা দান করার যেটা সুযোগ সুবিধা দেব, দ্যাট ইজ নোন এজ ইনক্লুসিভ এডুকেশন। ঠিক আছে, ক্লিয়ার? তো এই অনুপাতে আমরা এবার কোয়েশ্চনগুলো দেখি, একদম ভেরি ইজি ভাই। এবার কোয়েশ্চন নাম্বার 101, what does inclusive educational entail? Standard curriculum, negative word. Segregation, negative word. Only, negative word. তো correct answer, flexibility in the curriculum এইমাত্র পড়লাম, is the result of recognition of individual differences, ব্যক্তিগত ভিন্নতাকে মাথায় রেখে স্বীকৃতি দিয়ে আমাদের পাঠে নমনীয়তা আনতে হবে, লচিলাপন আনতে হবে, সেটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। কনসেপ্ট অফ ইনক্লুশন রিকোয়ার্স, কোয়েশ্চেন নাম্বার 102 যদি দেখি, স্ট্যান্ডার্ড টেস্ট, নেগেটিভ ওয়ার্ড। টিচার সেন্টার পেডাগজি কখনো হয় না, লেবেলিং করা, সেগ্রিগেশন করা কখনো হয় না। আলটিমেটলি কারেক্ট আনসার, রেসপেক্ট অফ ডাইভার্সিটি এন্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট এক্সাম্পলাই অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ নিচের কোনটি একটা উদাহরণ নয়, এক্সাম্পল, দুঃখিত, এটা এক্সাম্পল হবে, নিচের কোনটি এক্সাম্পল নয় আমাদের বলেছে। এখানে দেখুন, অফারিং ডিফারেন্ট ইনস্টিটিউশন আমরা করতে পারি, ইনস্ট্রাকশন আমরা বিভিন্ন দিতে পারি, কম্পিটিটিভ আমরা কখনো করবো না, ছাত্রদের মধ্যে ডাইভার্স করাতে হবে, রিজনেবল অ্যাকোমোডেশন থাকতে হবে, কিন্তু আমরা কখনো ছাত্রদের কম্পিটিশন করাবো না, এটা নেগেটিভ ওয়ার্ড, প্রতিযোগিতা করানো। সুতরাং কারেক্ট আনসার কোনটা নয়, সুতরাং অপশন নাম্বার বি এটা কারেক্ট আনসার নয়। দেখুন, এত সহজ প্রশ্ন, আশা করছি যে এই টপিক থেকে যে কোনো প্রশ্ন আপনারা আসুক না কেন 100% বাই হাত কা খেল আপনারা সেটাকে খতম করে দেবেন। কোয়েশ্চন নাম্বার 104, inclusive education refers to a school education system encourage a school of children with special needs through exclusive school, তো তাদের জন্য বিশেষ শিক্ষার বিশেষ স্কুল থাকবে, মোটেই না
সবাইকে একসঙ্গে রাখবো। এম্পাসাইজ দ্য নিড অফ প্রমোটিং এডুকেশন অফ দ্য গার্ল চাইল্ড ওনলি, শুধুমাত্র মেয়েদের আমরা রাখবো, মোটেই না, অনলি মোটেই না। তো কারেক্ট আনসার কি হবে? ইনক্লুড অল। ইনক্লুড অল মানে সবাইকে অল করব, সবাইকে অ্যাড করব। ইনক্লুড অল চিলড্রেন রিগার্ডলেস দ্য ফিজিক্যাল, ইন্টেলেকচুয়াল, সোশিয়াল, লিঙ্গুইস্টিক এন্ড আদার ডিফারেন্টলি এবলড কন্ডিশন। যতই শারীরিক, বৌদ্ধিক, সামাজিক এবং ভাষাগত বা অন্যান্য ভিন্নভাবে সক্ষম অবস্থা নির্বিশেষে সকল শিশুকে আমাদের কি করতে হবে? অন্তর্ভুক্ত করতে হবে। দ্য কারেক্ট আনসার অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। জোশ ভাই জোশ। কারেক্ট আনসার দেখি কোয়েশ্চন নাম্বার 105। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিম্নলিখিত কাদের চাহিদা পূরণ করে? ইনক্লুসিভ এডুকেশন, স্টুডেন্ট উইথ ডিসেবিলিটি, যাদের প্রতিবন্ধী আছে তাদেরকেও আমরা নেব, আর যাদের ইমোশনাল ডিফিকাল্টিস আছে তাদেরকেও নিতে হবে, যারা ট্যালেন্টেড গিফটেড আছে তারা নিতে হবে, যারা সোশিও ইকোনমিক দিক দিয়ে তারা আর্থিক অবস্থা খারাপ আছে তাদেরকেও আমাদের নিতে হবে। সুতরাং সবাইকে নিতে হবে, যেহেতু অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ইনক্লুসিভ এডুকেশন রিকোয়ার্স এলিমিনেশন অফ মাল্টিপল মিনস। এলিমিনেশন মানে নিম্নলিখিত কোনটি একাধিক উপায় দূর করা প্রয়োজন? রিপ্রেজেন্টেশন, এক্সপ্রেশন, এঙ্গেজমেন্ট, ডিসক্রিমিনেশন। অর্থাৎ আমরা কখনো বৈষম্য বা ডিসক্রিমিনেশন আমরা কখনো করি না, সুতরাং এটা নেগেটিভ ওয়ার্ড। আর এটাকে ডিসক্রিমিনেশনকে আমাদের কি করতে হবে? এলিমিনেশন করতে হবে। সুতরাং কারেক্ট আনসার এই ক্ষেত্রে হয়ে গেল কি আমাদের অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। 107। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ইনক্লুশন ইজ নট কারেক্ট? ইনক্লুশন সম্বন্ধে নিচের কোনটা কারেক্ট নয়? 107 এটা আমরা বলবো, অর্থাৎ নেগেটিভ গুলো আমাদেরকে দেখতে হবে। এখানে দেখবো ইট রিগার্ডস ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন এজ কানেক্টেড প্রসেস। ইনক্লুশন বেনিফিট অল স্টুডেন্ট হতে পারে ভাই, এটা তো কারেক্ট। ইনক্লুশন ইজ এ প্রসেস ইন হুইচ স্কুল অ্যাটেম্প টু রেসপন্ড অল স্টুডেন্ট এজ ইন্ডিভিজুয়াল, এটাও কারেক্ট। কিন্তু ইনক্লুশন ইজ ফোকাসড অন অ্যাডপ্টিং দ্য কারিকুলাম ফর এ স্পেসিফিক গ্রুপ অফ স্টুডেন্ট হু আর ডিসেবল। অর্থাৎ যারা স্পেসিফিক গ্রুপ অফ স্টুডেন্ট আছে, যারা ডিসেবল আছে, শুধুমাত্র তাদেরকেই অ্যাড করব, বাকিদেরকে অ্যাড করব না, তেমন কোনো কথা আমাদের বলা হয়নি। আমরা সবাইকে অ্যাড করব। সুতরাং এখানে কোনটা নট কারেক্ট? অপশন নাম্বার বি ইজ দ্য নট কারেক্ট অফ দিস কোয়েশ্চন। হুইচ অফ দ্য ফলোইং ইজ ডু নট ফলো। ডু নট আছে, নোটে আমরা হাইলাইট করে দিলাম। এবার লেবেলিং করা আমরা কখনো করি না, তো যেহেতু করি না, করিটার আনসার করি না, করিনার আনসার করি না ইজ দ্য রাইট আনসার। ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন দিতে হবে, ইউডিএল করতে হবে, কোলাবোরেটিভ লার্নিং করতে হবে, কিন্তু লেবেলিং বা সেগ্রিগেশন আমরা কখনো করব না। তো যেটা করব না সেটা আমরা করব না। কারেক্ট আনসার অপশন নাম্বার সি। এবার অ্যাজারশন এবং স্টেটমেন্ট থেকে ইনক্লুসিভ এডুকেশন থেকে কি কি প্রশ্ন আসছে আমরা দেখি, কারণ ভেরি ইজি এই চ্যাপ্টারটা, এবং এই চ্যাপ্টার থেকে আমাদের কি করতে হবে? সবগুলো আমাদের করতে হবে, 100 নাই, একটা প্রশ্ন ছাড়লে হবে না ভাই। ইনক্লুসিভ এডুকেশন ডাজ নট ইনক্লুড চিলড্রেন উইথ গিফটেস। যে সকল বাচ্চা আছে তাদেরকে আমরা অ্যাড করি না। এটা কি সত্য? এটা সত্য না, এটা তো মিথ্যা ভাই, কারণ আমরা তো অ্যাড করি, তাহলে তো এটা মিথ্যা। ইনক্লুসিভ এডুকেশন ফাংশন ডেফিসিট রেসপেক্টিভ অনলি। শুধুমাত্র যাদের ঘাটতি আছে তাদের নিয়ে কাজ করে না ভাই, এখানে সবাইকে নিয়ে কাজ করে। শুধুমাত্র ডেফিসিট যারা আছে তাদের নিয়ে কাজ করে, এটা বলতে পারবো না। আর যারা গিফটেড আছে তাদেরকে আমরা অ্যাড করি না, সেটা আমরা বলতে পারি না। সবাইকে নিয়ে আমাদের কাজ করতে হবে, সুতরাং দুটাই ভুল। তো দুটাই ভুল মানে অপশন নাম্বার এ এবং আর ইজ দ্য ফলস কারেক্ট আনসার। তারপর আমরা দেখি অ্যাজারশন এবং রিজনের প্রশ্ন। টিচার শুড ফলো স্ট্যান্ডার্ডাইজড কারিকুলাম অ্যান্ড প্রসিজিওর ফর অ্যাসেসমেন্ট অফ চিলড্রেন। 110। টিচার শুড ফলো স্ট্যান্ডার্ড কারিকুলাম, না ভাই স্ট্যান্ডার্ড কারিকুলাম আমরা ফলো করি না, এটা হচ্ছে আমাদের ভুল। দ্য এইমস অফ ইনক্লুসিভ এডুকেশন ইজ টু ওয়ার্ক টুগেদার টুয়ার্ডস মেকিং এভরিওয়ান দ্য সেম বাই ডিসমিসিং ডিফারেন্স। তো ডিফারেন্সকে উপেক্ষা করে সবাইকে আমরা সমানভাবে তৈরি করব। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার লক্ষ্য হলো যে পার্থক্যগুলিকে উপেক্ষা করে, পার্থক্যগুলিকে আমরা কখনো উপেক্ষা করতে পারবো না ভাই, পার্থক্যগুলোকে আমাদের মাথায় রেখে কাজ করতে হবে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে গুরুত্ব দিতে হবে। এটাকে ভুলে গিয়ে একই পদ্ধতিতে শিক্ষাদান করলে সেটা কখনো শিক্ষা সম্ভব হবে না। সুতরাং দুটাই ভুল, সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি। চলিए अब दूसरा टॉपिक देखते हैं, अगला टॉपिक। এবার যে টপিকটা দেখব তার নাম হচ্ছে আরটি অ্যাক্ট 2009, শিক্ষার অধিকার আইন 2009। এই টপিক থেকে আমরা একটু দেখে নিই। তো এটা নাম হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। তো এডুকেশন এ ফান্ডামেন্টাল রাইট ফর চিলড্রেন, এই শিক্ষাটা হচ্ছে প্রত্যেকটা শিশুর
মৌলিক অধিকার কত বছর বয়স? 6 থেকে 14 বছর বয়স। ঠিক আছে। যদি স্পেশাল ডিসেবল চাইল্ড হয় তখন তার জন্য 6 থেকে 18 বছর পর্যন্ত শিশুদের মৌলিক অধিকার রয়েছে, 6 থেকে 18। আর যদি নর্মাল চাইল্ড হয় তাহলে তাকে 6 থেকে 14 বছর পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ দিতে হবে। এটা হচ্ছে তার একটা মৌলিক অধিকার। এটা কে দিয়েছে? আরটিএ 2009 দিয়েছে। এবং এটা কবে লাগু হয়েছিল? কেম ইনটু ফোর্স। এটা 1 এপ্রিল 2010-এ কেম ইনটু ফোর্স এসেছে বা লাগু হয়েছে। এটা ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলে আছে? 21A। আমরা মনে রাখবো ভারতীয় সংবিধানের 21-এর এ নম্বর আর্টিকেলে কিন্তু এটা আমাদের কনস্টিটিউশনে ইনক্লুড আছে যে 6 থেকে 14 বছর শিশুদের সবাইকে শিক্ষার অধিকার দিতে হবে, এবং এটা লাগু হয়েছে আমাদের 1 এপ্রিল 2010 থেকে। তার কি অবজেক্টিভগুলো কি কি আছে? ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, ছাত্ররা যাতে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা নিতে পারে যেখানে কোয়ালিটি এডুকেশন হবে। ঠিক আছে। রিডিউস ড্রপ আউটের সংখ্যা বা স্কুল ছুট ছাত্রদের সংখ্যা কমাতে হবে। ইকুয়ালিটি অ্যান্ড ইনক্লুশন, সবাইকে সমান সুযোগ সুবিধা দিতে হবে এবং সবাইকে অন্তর্ভুক্তি দিতে হবে। এইমাত্র ইনক্লুসিভ এডুকেশন দেখালাম, তো সবাইকে ইকুয়ালিটি সমান সুবিধা দিতে হবে এবং সবাইকে এখানে অন্তর্ভুক্তি করাতে হবে। তো তার জন্য স্কুল বিল্ডিং থাকতে হবে, টিচারগুলা সব ট্রেন থাকতে হবে। এখানে আমাদের বিশেষ যে টিচাররা রয়েছেন তারা কোয়ালিফাইড টিচার হবেন, টেট টিচার হবেন, যেটা বলি আমরা নির্দিষ্ট যোগ্যতা সহযোগী হতে হবে। ঠিক আছে। এটা হচ্ছে একটা লিগ্যাল রাইট। প্রমোট সোশ্যাল জাস্টিস, এগুলো দেখতে হবে, এটা সিগনিফিকেন্স গুরুত্বপূর্ণ। কিন্তু আরটিআই হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইট, ইট ইজ নট এ লিগ্যাল রাইট। ক্লিয়ার? এখানে কি দিয়েছে? মেজর প্রভিশন, এটা দেখি। ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন থাকবে। প্রাইভেট স্কুলের ক্ষেত্রে এখানে 25% রিজার্ভেশন আছে যে ছাত্রদের বিনামূল্যে যাতে অ্যাডমিশন দেওয়া হয়। তারপর স্কুলের বিল্ডিংগুলোর নর্মসগুলো দেখতে হবে। এজ গ্রুপ হচ্ছে 6 থেকে 14 বছর বয়স্ক। টিচারের কোয়ালিফিকেশন থাকতে হবে। স্কুল ইনফ্রাস্ট্রাকচারের নর্ম আছে, নো ডিটেনশন পলিসি, এগুলো এখানে রয়েছে। তো আরটিআই অ্যাক্ট সম্বন্ধে আরো বিশেষ তথ্য আমরা যদি জানি, টিচিং আওয়ার্স এন্ড স্টুডেন্ট টিচার রেশিও সম্বন্ধে আমাদের প্রশ্ন আসে। তো এখানে দেখুন, লোয়ার প্রাইমারির ক্ষেত্রে ক্লাস 1 to 5 এর ক্ষেত্রে মিনিমাম 1 বছরে আমাদের 200 দিন পড়াতে হবে। 200 দিন, প্রত্যেক দিন 4 ঘন্টা করে আমরা পড়াবো, সুতরাং 800 ঘন্টা আমরা পড়াবো। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে টোটাল কত দিন পড়াবো? 200 দিন পড়াবো। কয় ঘন্টা করে পড়াবো? 4 ঘন্টা করে পড়াবো। প্রত্যেক দিন কয় ঘন্টা হবে? 4 ঘন্টা। এবং 4 ঘন্টা যদি পড়াই তাহলে বছরে কত ঘন্টা হলো? বছরে আমাদের হবে 800 ঘন্টা। তো সপ্তাহে কত ঘন্টা হলো এটা আপনারা হিসাব করে বের করতে পারবেন। কারণ ঘন্টায় যদি প্রত্যেক দিন যদি আমাদের 8 ঘন্টা হয়, 4 ঘন্টা হয়, তাহলে আমাদের 1 বছরে কত হবে, 1 মাসে কত হবে, 1 সপ্তাহে কত হবে সেটা আপনারা বের করতে পারবেন আপনাদের নিজের মতো করে। তারপর 220 দিন আপার প্রাইমারির ক্ষেত্রে যদি যাই 6 থেকে 8, এটা হচ্ছে প্রাইমারির ক্ষেত্রে। আপার প্রাইমারির ক্ষেত্রে আমাদের 220 দিন পড়াতে হবে। এখানে প্রত্যেক দিন 4.5 ঘন্টা করে পড়াতে হবে এবং টোটাল 1000 ঘন্টা পড়াতে হবে 1 বছরে। ঠিক আছে। তো মিনিমাম ওয়ার্কিং ডেজ যদি আমরা বলি তাহলে 200 ডেজ পার ওয়ার। প্রত্যেক প্রাইমারির ক্ষেত্রে আমরা 200 দিন পার ইয়ারে করাতে হবে অ্যাজ পার আরটিআই অ্যাক্ট। সেটা হচ্ছে 4 ঘন্টা করে প্রতিদিন। আর আপার প্রাইমারির ক্ষেত্রে 220 দিন পার ইয়ার, 4.5 ঘন্টা করে পার ডে, যেটা আমরা বললাম। ঠিক আছে। মিনিমাম উইকলি আওয়ার্স যদি ধরি তাহলে 45 ঘন্টা। ঠিক আছে। পার উইক ইনক্লুডিং টিচিং, প্রিপারেশন, ডিউটিস, এই সবগুলা মিলিয়ে আর কি, শুধুমাত্র ক্লাস নয়, ক্লাসের হিসাবটা আমরা দেখলাম। আর 45 ঘন্টা আমরা কাজ করব এজ এ টিচিং ওয়ার্কিং আওয়ার্স হিসাবে পার উইকে। কারণ এখানে আমাদের কী কী থাকছে? টিচিং থাকবে, টিচিংয়ের জন্য আমাদের প্রিপারেশন থাকবে এবং আমাদের যে মূল্যায়ন খাতা কপি এগুলো যে দেখাশোনা, অর্থাৎ টিচিং, প্রি টিচিং এবং আফটার টিচিং সবগুলা মিলিয়ে আমাদের 45 আওয়ার্স পার উইক আমাদের কাজ করতে হবে অ্যাজ পার আরটিআই 2009। যেখানে কি কি থাকবে? ক্লাসরুম টিচিং টাইম থাকবে, লেসন প্ল্যানিং এবং প্রিপারেশন করতে হবে, অ্যাসেসমেন্ট অ্যান্ড এভালুয়েশন করতে হবে, একাডেমিক সাপোর্ট টু দ্য স্টুডেন্ট দিতে হবে, প্যারেন্টস অ্যান্ড কমিউনিটি ইন্টারাকশন করতে হবে। এই সবগুলা কাজ করতে হবে আমাদের। আর এই সবগুলা কাজ করে আমাদের প্রত্যেক সপ্তাহে সময় লাগবে 45 ঘন্টা। ক্লিয়ার? তারপর টিচার স্টুডেন্ট রেশিও যদি লোয়ার প্রাইমারির ক্ষেত্রে যদি দেখি তাহলে 30:1, অর্থাৎ 30 জন ছাত্রের বিপরীতে একজন শিক্ষক নিযুক্ত করা হবে। এবং যদি আপার প্রাইমারি দেখি তাহলে 35 জন ছাত্রের ক্ষেত্রে আমরা
একজন শিক্ষক আমাদের নিযুক্ত করতে হবে। ইন শর্ট যদি আমরা সামারি টেবুলে দেখি তাহলে একবার লাস্ট আমরা দেখে নেই যে 200 দিন আমাদের পড়াতে হবে এলপি স্কুলের ক্ষেত্রে, 800 ঘন্টা এক বছরে হবে, প্রত্যেক দিন 4 ঘন্টা হবে এবং রেশিও হবে 30:1। আপার প্রাইমারি ক্ষেত্রে যদি দেখি তাহলে 220 দিন আমি পড়াবো বছরে, টোটাল 1000 ঘন্টা পড়াবো এক বছরে এবং প্রত্যেক দিন 4.5 ঘন্টা করে পড়াবো এবং রেশিও হবে 35:1। ঠিক আছে। তারপর আরটি অ্যাক্ট ভার্সাস এনইপি 2020। তো তার আগে আমরা এনইপি 2020টা এক ঝলক দেখে নেই, তারপর আমরা এই দুটার মধ্যে আমরা ফারাকটা একটু দেখে নেব বা পার্থক্যটা একটু দেখে নেব। এনইপি 2020 এর কি পয়েন্টগুলো কি ছিল? প্রথমে ছিল এনইপি 1986, এটাকে রিপ্লেস করে 2020-এ নতুন এনইপি লঞ্চ হয়েছে যেটাকে বলা হচ্ছে এনইপি 2020। সংক্ষেপে যদি এক কথায় বলি তাহলে সেখানে আগে ছিল আমাদের 10+2 স্ট্রাকচার। আগে একটা স্ট্রাকচার ছিল এডুকেশনের স্ট্রাকচার যেটা ছিল 10+2 মেট্রিক, তারপর ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার বা 11-12। এবারে বর্তমানে নিউ স্ট্রাকচারকে আমরা এইভাবে ব্রেক হয়েছে 5+3+3+4। তো 5 মানে কি? ফাউন্ডেশনাল স্টেজ, যেখানে 3 থেকে 8 বছর পর্যন্ত বয়স শিশুরা থাকবে, যেটা প্রি স্কুল থেকে শুরু করে আমাদের ক্লাস 2 পর্যন্ত থাকবে। প্রিপারেটরি থাকবে আমাদের 8 থেকে 11 অর্থাৎ ক্লাস 3, ক্লাস 4 এবং ক্লাস 5। মিডিল স্টেজ থাকবে আমাদের 11 থেকে 14 বছর, 6 to 8। আর সেকেন্ডারি থাকবে 14 to 18 অর্থাৎ 9 থেকে 12 পর্যন্ত ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত। এই যে নিউ স্কুল স্ট্রাকচার বা নিউ যেটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। আর বিশেষ করে বেশি ফোকাস দেওয়া হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজে, যেখানে 3 থেকে 8 বছর, প্রি স্কুল টু ক্লাস 2 পর্যন্ত। এখানে 5 বছর শিশুটা স্কুলে পড়বে। ঠিক আছে। তারপর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন শুড বি মাদার টাং। মাদার টাঙ্গে আমাদের ক্লাস 5 পর্যন্ত ছাত্রদের পড়াতে হবে, মাল্টিল্যাঙ্গুয়াল এডুকেশন দিতে হবে। ঠিক আছে, কিন্তু ক্লাস 5 পর্যন্ত মাদার টাং থাকতে হবে বাধ্যতামূলক। যে শিশুর যে ভাষা মাতৃভাষা পর্যন্ত শিশুকে ক্লাস 5 পর্যন্ত পড়াতে হবে, এটা বাধ্যতামূলক। অ্যাসেসমেন্টটা যেটা হবে এটা হবে কম্পিটেন্সি বেসড টেস্ট হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং এবং অ্যাপ্লিকেশন বেসড আমরা করাতে পারি। তারপর অ্যাসেসমেন্টের রিফর্ম যেটা হচ্ছে কম্পিটেন্সি বেসড টেস্ট আমরা দেখাবো, যেটা বুঝলাম। তারপর এখানে সংক্ষেপে যদি বলি তাহলে 5+3+3+4 যেটা স্কুল সিস্টেম, 4 ইয়ার বিএড এডুকেশন থাকবে, কম্পিটেন্সি বেসড থাকবে। মাদার টাং তারা 5 ক্লাস পর্যন্ত তাদের মাদার ক্লাসে তারা শিখতে পারবে। তো এখানে আমরা এই দুটার মধ্যে আমরা একটু পার্থক্যটা দেখে নিই, তাহলে আমরা আরও পুরো ডিটেলস বুঝতে পারবো। আরটি অ্যাক্ট 2009 এবং এনইপি 2020। আরটি অ্যাক্ট হচ্ছে একটা আইন কিংবা একটা ল কিংবা একটা অ্যাক্ট যেটা লিগ্যালি এনফোর্সমেন্ট, কিন্তু এনইপি হচ্ছে একটা পলিসি, এটা কোনো আইন নয়। তো আরটি অ্যাক্ট হচ্ছে অ্যাক্সেস টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, আর এনইপি বলেছে এখানে কোয়ালিটি, রিফর্মস অ্যান্ড ফিউচার রেডিনেসের ক্ষেত্রে কাজ করবে। আরটি অ্যাক্টে বয়সের সময়সীমা দিয়েছে 6 থেকে 14, কিন্তু এনইপি বয়সের সময়সীমা দিয়েছে 3 থেকে 18 বছর, যেটা ইসিসি আর্লি চাইল্ড কেয়ার এডুকেশন থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত। এনইপি 2020 দিয়েছে 3 থেকে 18 বছর বয়স্ক শিশুদের পড়াতে হবে। আর আরটি অ্যাক্ট বলছে যে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত বলাতে হবে, অর্থাৎ ক্লাস 1 to 8। এটা আর্টিকুলের 21 এতে আমাদের দেওয়া আছে, কিন্তু এনইপি 2020 আমাদের কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট এখনো অ্যাড হয়নি। তারপরে আরটি অ্যাক্টে কিন্তু ট্রেডিশনালি যেটা চ্যাপ্টার যেটা স্কুল স্ট্রাকচার সেটা 10+2 ছিল, কিন্তু এনইপিতে নিউ হয়েছে 5+3+3+4 স্ট্রাকচার, সেটা কি এইমাত্র বললাম। আরটি অ্যাক্টে কিন্তু এটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এখানে কোনো স্পেসিফাইড করা হয়নি, কিন্তু এনইপি 2020-এ কিন্তু একদম পুরো স্পেসিফাই আছে যে মাদার টাং কিংবা রিজনাল ল্যাঙ্গুয়েজে তাকে ক্লাস 5 পর্যন্ত তাকে পড়াতে হবে, এটা একদম কনফার্ম। তারপর কারিকুলাম যেটা হবে এটা মিনিমাম নর্মস এবং স্ট্যান্ডার্ড হবে, যেটা আরটি অ্যাক্ট বলেছিল, কিন্তু এনইপি 2020 বলেছে এটা কম্পিটেন্সি বেসড হবে, হোলিস্টিক হবে এবং ফ্লেক্সিবল হবে। হোলিস্টিক মানে অলরাউন্ড ডেভেলপমেন্ট, যেখানে যাচাই করা যায় প্রত্যেকটা বিষয়, ছোট ছোট বিষয় যেখানে আমরা জানাতে পারি, জিজ্ঞাসা করতে পারি, বোঝাতে পারি, এই জিনিসগুলো খুব ভালো করে বোঝাতে হবে বা ফ্লেক্সিবল হতে হবে। তারপর হচ্ছে নো ডিটেনশন পলিসি, এটা 2019-এ ছিল। আর এটা হচ্ছে রিফর্মস এক্সাম লেস রোড লার্নিং, এখানে কোনো রোড লার্নিং এখানে কোনো ফোকাস দেওয়া হচ্ছে না। এটা টিচারের নমস বলেছে পিটিআর মেনশন করতে হবে, প্যারেন্ট টিচার রেশিও। তারপর কোয়ালিফিকেশন থাকতে হবে 45 আওয়ার্স পার উইক শিশুদের পড়াতে হবে এজ এ টিচার।
আর এখানে একটা নির্দিষ্ট কোনো টাইম নাই, কিন্তু কন্টিনিউয়াস প্রফেশনালি ডেভেলপমেন্ট করতে হবে। এখানে যদি আমরা ইকুইটি মেজার করি তাহলে 25% AWS এর জন্য রিজার্ভেশন ছিল প্রাইভেট স্কুলের ক্ষেত্রেও। ওরা 25% ছাত্রদের কিন্তু আরটি অ্যাক্টের মাধ্যমে তাদের অ্যাডমিশন দিতে হবে ফ্রি অফ কস্টে। আর এখানে বলেছি যে ইনক্লুশন, স্কলারশিপ অ্যান্ড ডিজিটাল অ্যাক্সেস সবগুলো আমাদের থাকতে হবে। স্কিল এডুকেশনের ক্ষেত্রে লিমিটেড ছিল, কিন্তু এখানে ভোকেশনাল স্কিল, কোডিং এবং ইন্টার্নশিপের ব্যাপার রয়ে চলেছে। ঠিক আছে, তো আরটি অ্যাক্ট 2009 যদি বলি এক কথায় সেটা হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট। এটা এনশিওর করেছে এভরি চাইল্ড ইন স্কুলের প্রত্যেকটা ছাত্রের প্রতি একটা লাগু করা হয়েছে। আর এনইপি 2020 এটা রিফর্মস অন এডুকেশন, যেখানে কোয়ালিটি এডুকেশন দেওয়া হবে এবং ফিউচার স্কিলে তাকে দক্ষ করে দেওয়া হবে। এনইপি 2020 এনশিওর হোয়াট অ্যান্ড হাউ দ্য চিলড্রেন লার্ন ইজ মিনিংফুল, যে কিভাবে শিশুটা শিখলে সেটা খুব ভালো করে শিখতে পারবে এবং বুঝতে পারবে, কি এবং কিভাবে শিখলে তার ডেভেলপড হবে এবং লার্নিংটা মিনিংফুল হবে। এই নিয়ে এনইপি 2020 কাজ করে। ঠিক আছে, তো এই বিষয়ে আরেকটা স্লাইড আছে আমরা আচ্ছা এবার আমরা দেখে নিই কোয়েশ্চেনগুলো কিছু। এই দেখুন আরটি অ্যাক্ট আমরা যেটা বলেছিলাম, আরটি অ্যাক্ট ইমপ্লিমেন্টেড ইন ইন্ডিয়া উইথ এফেক্ট ফ্রম, আমরা এইমাত্র যেটা দেখেছিলাম, তো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 এপ্রিল 2010। তো 1 এপ্রিল 2010 থেকে আরটি অ্যাক্টটা কি হয়েছিল আমাদের ইমপ্লিমেন্ট হয়েছিল ভারতবর্ষে। 111 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে বি। তো হুইচ অফ দ্য ফলোয়িং কনস্ট্রাক্ট ডাজ দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অ্যাডভোকেট? এটা হচ্ছে সেগ্রিগেশন আমাদের হবে না, মেইন স্ট্রিম হবে না, ইন্টিগ্রেটেড এখানে নয়, কারেক্ট আনসার হবে ইনক্লুসিভ এডুকেশন, যে রাইট টু এডুকেশন একটি শিক্ষার অধিকার আইনে সবাইকে কি করতে হবে, সমানভাবে অন্তর্ভুক্তিকরণ করতে হবে। কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার এ। তো রাইট টু এডুকেশন এক 2009 স্টেট দ্যাট এ টিচার শুড পারফর্ম হুইচ অফ দ্য ফলোয়িং ডিউটিস, একজন শিক্ষককে কি হিসাবে পারফর্ম করতে হবে বা কি দায়িত্ব পালন করতে হবে? স্কুলে উপস্থিতিতে নিয়মানুবর্তিতা এবং সমানুবর্তিতা বজায় রাখা। 113 নম্বর প্রশ্ন। পাঠ্যক্রম পরিচালনা এবং সম্পন্ন করা, নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ পাঠ্যক্রম শেষ করা, এর উপরে সব করে। তো কারেক্ট আনসার হবে অল অফ দিস। মেনটেন রেগুলারিটি এন্ড পাংচুয়ালিটি থাকতে হবে। কন্ডাক্ট এন্ড কমপ্লিট দ্য কারিকুলাম থাকতে হবে। কমপ্লিট এন্টায়ার কারিকুলাম ইন স্পেসিফিক টাইম, এটাও থাকতে হবে। সুতরাং অল অফ দিস ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। According to Right to Education Act 2009, in which class 25% seats of the students from weaker section should get admission in neighborhood primary school? শিক্ষার অধিকার আইন 2009 অনুসারে দুর্বল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কোন শ্রেণীতে বা কোন ক্লাসে যে পাড়ার প্রাথমিক বিদ্যালয় বা নিয়ারেস্ট যে নাইবারিং যে প্রাইভেট স্কুল আছে বা যে কোন প্রাইমারি স্কুল আছে ওই স্কুলে 25% আসন সংরক্ষিত থাকবে EWS ক্যাটাগরির জন্য বা আর্থিকভাবে দুর্বল ছাত্রদের জন্য। যে সকল ছাত্র আছে তাদের ক্ষেত্রে এই ধরনের কোন ক্লাসে তার ভর্তির জন্য তার প্রভিশন দেওয়া আছে 114 ফার্স্ট ক্লাস অফ দ্য স্কুল, এই স্কুলের মধ্যে যে প্রথম ক্লাস যেটা আছে স্কুলের মধ্যে প্রথম শ্রেণী, স্কুলের মধ্যে প্রথম যদি ক শ্রেণী হয় তাহলে ক শ্রেণী, যদি এলকেজি হয়তো এলকেজি, ইউকেজি হয়তো ইউকেজি, নতুবা প্রথম শ্রেণী হলে প্রথম শ্রেণী। ঠিক আছে, আফটার দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট, যে শিক্ষার অধিকার আইন যখন আমাদের লাগু হয়ে গেল বা বাস্তবায়ন হয়ে গেল তারপর কি হলো? 115 ইজ মোর হোমোজেনিয়াস অ্যাকর্ডিং টু জেন্ডার, লিঙ্গ অনুসারে আরো সমজাতি হয় মোটেই না, বয়স অনুসারে আরো সমজাতি হয়, এটা হবে কারেক্ট আনসার। কারণ কেননা বয়স অনুসারে সবাই সমজাতি হয়, কারণ ক্লাস 6 এর যত বাচ্চা আছে সবাই ক্লাস 1 এ পড়ে, ক্লাস 7 বয়সের যত বাচ্চা আছে সবাই ক্লাস 2 তে পড়ে, ক্লাস 8 এ বয়সের যত বাচ্চা আছে সেটা ক্লাস 3 তে পড়ে। মোটামুটি এক্সেপশনাল কেসে এক দুইটা বাচ্চা বয়সের অধিক সদিক হবে, নাহলে মোটামুটি কিন্তু একই এই যে তারা কিন্তু পড়াশোনা করে বেরিয়ে যাবে। জেনারেলি যারা মেট্রিক পাস করে বেরোয় তাদের মোটামুটি 15 থেকে 16 বছর একটা আইডিয়ার মধ্যে থাকে, যে মেট্রিক পাস করে নিয়েছে তার মানে তার 16 বছর কিংবা 15 বছর হয়ে গেছে, আমরা একটা আইডিয়া নিতে পারি। তো শিক্ষার অধিকার আইনে বয়স অনুসারে আরো কি হবে, সমজাতীয় হবে বা হোমোজেনিয়াস হবে, হয়েছে আমরা বলতে পারি। The right to education, the right of children to free and compulsory education Act 2009 stipulates that learning should be, যে শিশুমূল্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন 2009 অনুসারে শিক্ষা হওয়া উচিত। কি ধরনের শিক্ষা হওয়া উচিত? ঘন ঘন পরীক্ষা, এটা কাটলাম। তারপর সাপোর্টের বা এক্সট্রা কোচিং, তো এক্সট্রা কোচিং এর দ্বারা পড়লাম। সহ পাঠ্যক্রমিকের দ্বারা সীমাবদ্ধ মানে রেস্ট্রিক্টেড, তো 116 আমরা রেস্ট্রিক্টেড এটাও কাটলাম।
তাহলে সেটা কোথায়? এখানে। তো কারেক্ট আনসার অপশন নাম্বার সি, থ্রু অ্যাক্টিভিটিস ইন এ চাইল্ড ফ্রেন্ডলি ম্যানার। শিশু বান্ধব উপায়ে কার্যকলাপের মাধ্যমে এটা শেখানো হবে। শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক যাতে বন্ধুত্বপূর্ণ থাকে এই দিকে এখানে ফোকাস করা হয়েছে। টু হুম ডাজ রাইট টু এডুকেশন 2009 নট অ্যাপ্লাই? শিক্ষার অধিকার আইন কার জন্য প্রযোজ্য নয়? কোন স্কুলে সেটা প্রযোজ্য হবে না? 117 নম্বর প্রশ্ন। মনে রাখবেন, কোনো রিলিজিয়াস এডুকেশনাল ইনস্টিটিউশন বা কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে আরটিআই একটা লাগু নয়। তাছাড়া নবোদয় বিদ্যালয়, সৈনিক বিদ্যালয়, ভর্তুকিপ্রাপ্ত বেসরকারি কোচিং বা যে কোনো বিদ্যালয়ে সেই আরটিআই একটা লাগু আছে, কিন্তু কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এটা কোনো লাগু নেই, বা রিলিজিয়াস এডুকেশন ইনস্টিটিউশনে এই রাইট টু এডুকেশন একটা ইমপ্লিমেন্ট হয়নি বা অ্যাপ্লাই হয়নি। Under the Right to Free and Compulsory Education Act 2009, no teacher can be employed in which of the following tasks? শিক্ষার অধিকার আইন হিসাবে শিক্ষককে কোন কাজে নিযুক্ত করা যাবে না বা শিক্ষককে কোন কাজে লাগানো যাবে না? ইন দ্য সেন্সাস টু বি হেল্ড আফটার 10 বছর পর পর সেন্সাস হবে, শিক্ষক লাগবে ভাই, শিক্ষক ছাড়া হয় না। রেজিস্টার রিলিফ হলে শিক্ষক যেতে হবে। ইলেকশন পারপাসে যেতেই হবে, এটা হচ্ছে কম্পালসারি ডিউটি, ন্যাশনাল ডিউটি। কিন্তু পালস বা পোলিও প্রোগ্রামে নার্স যাবে, ডাক্তার যাবে, এখানে কোনো শিক্ষককে তারা কোনো নিযুক্ত দিতে পারে না, সুতরাং এটা পারে না, সুতরাং এটা পারে না ইজ দা পারে না। কোথায় পারে না? নো টিচার মানে নো, পারে না, তো পারে না ইজ দা পারে না, সুতরাং পারে না আনসার পোলিও। অ্যাকর্ডিং টু রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? তো রাইট টু এডুকেশন অ্যাক্ট হিসেবে কোনটার কারেক্ট আনসার? স্কুল মে চার্জ ক্যাপিটেশন ফি। স্কুলে কি করতে পারে? পরীক্ষার ফি নিতে পারে, মোটেই না, বা স্কুলে কখনো কোনো পরীক্ষার ফি নিতে পারে না। এটা ফ্রি অফ কম্পালসারি এডুকেশন অ্যাক্ট, নামই আরটিই অ্যাক্ট হচ্ছে রাইট টু ফ্রি এন্ড কম্পালসারি, তো ফ্রি হবে, এখানে পয়সা কেন হবে? স্কুল ক্যান ইউজ দ্য স্ক্রিনিং প্রসেস অফ দ্য অ্যাডমিশন। তো স্ক্রিনিং প্রসেস মানে ভর্তি পরীক্ষা, যে ভালো ছাত্রকে ভর্তি নিব, খারাপ ছাত্রকে ভর্তি নেব না, এই ধরনের কোনো কাজ করতে পারে না আরটিই অ্যাক্ট। সুতরাং নর ওয়ান নাইদার টু, অর্থাৎ এখানে কোনোটাই কিন্তু সত্য নয়, দুটোটাই কিন্তু ভুল। ঠিক আছে, সুতরাং এখানে ওয়ান অথবা টু কোনোটাই নয়, এটা হবে কারেক্ট আনসার। সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। কি কি প্রশ্ন আসে আমরা দেখি। দ্য গভর্নমেন্ট টিচার উইল নট পার্টিসিপেট ইন দ্য প্রাইভেট টিচিং প্রসেস। ইয়েস, আরটিআইতে বলা হয়েছে যে সকল সরকারি বিদ্যালয়ের শিক্ষক আছেন তারা কোনো প্রাইভেট টিচিং করাতে পারবেন না, এটা কারেক্ট। টু ড্রাফট অফ স্কুল ডেভেলপ প্ল্যানস, আমাদের স্কুল পরিকল্পনা উন্নয়ন প্ল্যান বানাতে হবে। দ্য চাইল্ড ইজ কনফাইন্ড টু অনলি ওয়ান ক্লাস, শিশু শুধুমাত্র একটি শ্রেণীতে সীমাবদ্ধ থাকবে, শিশু শুধুমাত্র একটি শ্রেণীতে সীমাবদ্ধ থাকবে। 120, তার মানে বলা হচ্ছে যে শিশুটা আমরা বেশি দিন একটা ক্লাসে আটকাতে পারবো না, এটা বলা হচ্ছে। কন্টিনিউয়াস এন্ড হোলিস্টিক এভলিউশন, এটাও কিন্তু কারেক্ট হবে। ঠিক আছে, তো এখানে 3 নম্বরটা যদিও ডাউট ছিল, তো 1, 2, 4 তো কারেক্ট, তো 1, 2, 4 যেহেতু অপশনে নাই, সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। এবার ইন হুইচ ইয়ার রাইট টু পারসন উইথ ডিসেবিলিটি বিল ওয়াজ পাসড? এই প্রসঙ্গে একসঙ্গে আমরা মেরে নেই, তাহলে কাজে আসবে। ইন হুইচ ইয়ার দ্য রাইট অফ পারসন উইথ ডিসেবিলিটিস বিল ওয়াজ পাসড, অর্থাৎ এই যে প্রতিবন্ধী ব্যক্তির যেটা অধিকার, এটা কোন ইয়ারে পাস হয়েছিল? এটা মনে রাখবেন 2016 সালে সেটা পাস হয়েছিল। তারপর হুইচ অফ দ্য ফলোইং প্রিন্সিপল ইজ অ্যাডভোকেট বাই রাইটস অফ পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট 2016? তো এটা কি করেছিল? আমরা সেগ্রিগেশন করেছিল 122, এই দেখুন না, সেগ্রিগেশন, লেবেলিং, ইন্টিগ্রেশন সবগুলো না, কারেক্ট আনসার ইনক্লুশন, সবাইকে 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 ইনক্লুড করতে হবে। যেখানে সবাইকে ইনক্লুড করতে হবে সেখানে তো সমস্যাই কি আর ভাই। এবার হচ্ছে লার্নিং ডিসেবিলিটি। তো লার্নিং ডিসেবিলিটির সম্বন্ধে আমি সংক্ষেপে বলে নিই। যদি রিডিং সম্বন্ধীয় কোনো সমস্যা হয় তাহলে সেটা হবে ডিসলেক্সিয়া। যদি রাইটিং সম্বন্ধে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা হবে ডিসগ্রাফিয়া। যদি গাণিতিক কোনো সমস্যা হয় তাহলে সেটা হবে কি ডিসক্যালকুলিয়া। ঠিক আছে, তারপর ডিসঅ্যাফাজিয়া, যদি অ্যাফাজিয়া প্রবলেম হয় তাহলে সেটা হবে ভাষাগত সমস্যা। ডিসপ্রেক্সিয়া যখন হবে যেটা হচ্ছে
মোটর স্কিলের যদি সমস্যা হয় তাহলে সেটা হবে ডিসপ্র্যাক্সিয়া। ঠিক আছে ভাই? আর ডিসফেসিয়া যখন আমরা বলবো তখন হচ্ছে ভাষাগত সমস্যা। আর একটা নতুন এখানে এটা বেরিয়েছে, এটা হচ্ছে ডিসনোমিয়া। ডিসনোমিয়া এটা কি হবে ভাই? যদি কোনো একটা বস্তুর নাম আপনি তাকে বললেন যে ওই বস্তুর নাম হচ্ছে ওইটা। সে যদি কালকে কিংবা পরশু কিংবা কয়েকদিন পর যদি ওই নামটা যদি ভুলে যায়, নাম ভুলে যাওয়ার যেটা সমস্যা এটা হচ্ছে কি ডিসনোমিয়া। তো এবার আমরা সংক্ষেপে প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি দেখে নিই। হুইচ অফ দ্য ফলোইং ডিসেবিলিটি ইজ ডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিফিকাল্টি ইন সোশ্যাল ইন্টারাকশন? সে সামাজিকভাবে মিথস্ক্রিয়া করতে পারে না। তো সামাজিকভাবে যেহেতু সে মিথস্ক্রিয়া করতে পারে না ১২৩, তো এটার কারেক্ট আনসার হবে অটিজম। কারণ এখানে অটিজম তার রয়েছে, সে সমাজের মানুষের সঙ্গে ইন্টারেক্ট করতে পারছে না। এটা তার হচ্ছে একটা প্রবলেম। অটিজম যখনই হবে তখনই সে কি করতে পারবে না? সমাজের মানুষের সঙ্গে মেলামেশা করতে পারবে না। এস পার রাইট অফ পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট, হু ইজ টার্মেড অ্যাজ এ ডেপ্ট, কাকে বধির বলা হয়? এজ এ প্রতিবন্ধী আইন হিসাবে ১২৪ নম্বর প্রশ্ন। এটা কারেক্ট আনসার হচ্ছে 70 ডিবি হিয়ারিং লস ইন বোথ ইয়ার্স। উভয় কানে যদি 70 ডেসিবল শ্রবণ শক্তি হ্রাস হয় তখন সেটাকে আমরা বধির বলতে পারি। অ্যাকর্ডিং টু রাইট টু পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট ২০১৬, হুইচ অফ দ্য ফলোইং টার্ম ইজ অ্যাপ্রোপ্রিয়েট টু ইউজ? কোন শব্দটা আমরা এখন ইউজ করতে পারি এই ডিসেবিলিটিসের ক্ষেত্রে? আমরা কিন্তু হ্যান্ডিক্রাফট বলতে পারি না ভাই, এটা আইনগতভাবে অপরাধ। ১২৫ নম্বর প্রশ্ন মনে রাখবেন। আমরা স্টুডেন্ট উইথ বিকলাঙ্গ বডি এটাও বলতে পারি না, মানসিক প্রতিবন্ধী বলতে পারি না, আমরা বলবো স্টুডেন্ট উইথ ফিজিক্যাল ডিসেবিলিটি। শারীরিক প্রতিবন্ধী ছাত্র আমরা বলতে পারি, বা স্পেশাল চাইল্ড স্টুডেন্ট আমরা বলতে পারি। অ্যাকর্ডিং টু রাইট টু পারসন উইথ ডিসেবিলিটি, according to the right of person with disability act 2016, the correct way to refer to a person who has limitation in intellectual functioning, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন 2016 অনুসারে যে ব্যক্তির বৌদ্ধিক কার্যকারিতা সীমাবদ্ধ রয়েছে তাকে উল্লেখ করার সঠিক উপায়গুলো হলো। এখানে দেখুন ইন্টেলেকচুয়াল আছে, তার মানে এখানে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, এটা হ্যান্ডিক্রাফট বলে কিছু নাই, হ্যান্ডিক্রাফট বলে কোনো শব্দ আমাদের নাই, এবং রিটায়ার্ড বা প্রতিবন্ধী আমরা বলি না, আমরা পার্সন উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি হবে এখানে তার। ঠিক আছে, ডিসএবিলিটি। লোকোমোটর ডিসেবিলিটি পজেস চ্যালেঞ্জেস টু, চলনজনিত অক্ষমতা নিচের কোন ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করে? লোকোমোটর ডিসেবিলিটি। তো লার্ন অ্যান্ড ডিসপ্লে স্কিল অফ প্রবলেম না, এটা পড়ার ক্ষেত্রে লোকোমোটরের সমস্যা নেই। আন্ডারস্ট্যান্ড ভার্বাল কমিউনিকেশন সমস্যা নেই। এক্সিকিউট ডিস্টিংক্ট অ্যাক্টিভিটিস অ্যাসোসিয়েটেড উইথ শিফটিং অবজেক্ট, বস্তু স্থানান্তরের সাথে সম্পর্কিত কার্যকলাপ সম্পাদন করা, এক বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, কিংবা একটা বল এখান থেকে ওখানে ছুড়ে দেওয়া, বোলিং করা, ব্যাটিং করা, এইগুলো সে করতে পারছে না, দ্যাট ইজ কল লোকোমোটর ডিসেবিলিটি। তো কারেক্ট আনসার হচ্ছে এখানে শুধু গেম বেসড বলা হয়েছে, শুধু যে গেমের ক্ষেত্রে তা নয়, গেম ছাড়াও যে কোনো জিনিস, মা বললো যে এই জিনিসটা নিয়ে আয়, ওই জিনিসটা নিয়ে আয়, সে যদি করতে পারে না, দ্যাট ইজ কল লোকোমোটর ডিসেবিলিটি। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ বিন প্রমোটেড বাই রাইট অফ পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট 2016? কম্পালসারি স্পেশাল এডুকেশন উইথ পারসন উইথ ডিসেবিলিটি হুইচ হ্যাজ বিন প্রমোটেড। আচ্ছা, কোনটা প্রমোট করে? রাইট টু পারসন উইথ ডিসেবিলিটির ক্ষেত্রে কোনটা প্রমোট করে এটা আমাদের দেখতে হবে। 128 এটা হবে সবাইকে সমান সুযোগ, ডিসক্রিমিনেশন করি না, স্পেশাল এডুকেশন বলে কিছু হয় না, এবং ড্যানিয়েল বলে কিছু নাই, ডিসেবিলিটি, এটা সবাইকে ইকুয়ালিটি অ্যান্ড নন ডিসক্রিমিনেশন অল স্পেয়ার অফ লাইফ, জীবনের সকল ক্ষেত্রে সমতা এবং বৈষম্যহীনতা আমাদের রাখতে হবে, সবাইকে সমান চোখে আমাদের দেখতে হবে। তারপর হুইচ অফ দ্য ফলোইং প্রভিশন শুড বি এনশিওর্ড ফর সাকসেসফুল ইনক্লুশন অফ স্টুডেন্ট উইথ লোকোমোটর ডিসেবিলিটিস? যদি লোকোমোটর ডিসেবিলিটিস ক্ষেত্রে যদি হয় তো আমরা দেখব র্যাম্পস অ্যান্ড লিফটস মেক বিল্ডিং, যাদের লোকোমোটর সমস্যা হয় তাদের জন্য আমরা কি করি? র্যাম্পস বানাই স্কুলে, রাইট ভাই? আমরা স্কুলে বিল্ডিং এ যখন বানাই তখন আমরা র্যাম্প বানাই, যাতে করে লোকোমোটর যারা আছে তারা এই র্যাম্পের সাহায্য করে তারা স্কুলে পৌঁছতে পারে। ক্লিয়ার? তো কারেক্ট আনসার অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। তারপর আমরা দেখি উইথ রেসপেক্ট টু ইনক্লুশন অফ স্টুডেন্ট উইথ ডিসেবিলিটিস ইন রেগুলার স্কুল,
হুইচ অফ দ্য ফলোইং প্রভিশন ইজ এগেইনস্ট দ্য রাইট টু পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট? সাধারণ বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে নিম্নলিখিত কোন বিধানটি প্রতিবন্ধী আইন হিসাবে ধরে নিতে পারি? তো 130-এর যেটা প্রশ্ন হতে পারে, দেখুন 130, পরীক্ষা সম্পন্ন করা অতিরিক্ত সময় এক্সট্রা টাইম, শ্রুতির লেখকের সুবিধা, ব্যক্তি বাধ্যতামূলক দ্বিতীয় এবং তৃতীয় ভাষার কোর্স। কি বলেছে দেখি, উইথ রেসপেক্ট টু ইনক্লুশন অফ স্টুডেন্ট উইথ ডিসেবিলিটিস ইন রেগুলার স্কুল হুইচ অফ দ্য ফলোইং প্রভিশন এগেইনস্ট দ্য রাইট? তো এখানে দ্বিতীয় এবং তৃতীয় ভাষা বলে কোনো কিছু হয় না, সুতরাং কারেক্ট আনসার হচ্ছে বাধ্যতামূলক দ্বিতীয় এবং তৃতীয় ভাষা কোর্স। এটা তার এগেইনস্টে যাচ্ছে, এই বিধানটা তার মানে খিলাফ যাচ্ছে। এবার এনসিএফ, হ্যাঁ এনসিএফ সম্বন্ধে প্রশ্ন। তো আমরা এনসিএফ এর কনসেপ্টটা এবার একটু দেখে নেই। তো এনসিএফটা দেখার আগে আমরা এই টপিকটা নিয়ে একটু 2 মিনিট আলোচনা করি, এখান থেকে 1 মার্ক আপনাদের আসার চান্স আছে, একটু দেখে নেবেন। নিপুণ ভারত, ভারত সরকারের একটা মিশন আমরা বলতে পারি, এটা হচ্ছে নিপুণ ভারত। এটার নিপুণের ফুল ফর্ম কি এটা আমরা আসতে দেখতে পাই, ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমারেসি। ঠিক আছে, এটার নাম হচ্ছে নিপুণ। নিপুণের পুরো নাম কি এটা মনে রাখবেন, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমারেসি। ঠিক আছে, এটা কখন লঞ্চ হয়েছিল ভারতবর্ষে? 2021 বর্ষে। এটা কার দ্বারা হয়েছিল? বাই মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা অ্যালাইন করেছে কার সাথে? এনইপি 2020-এর সঙ্গে অ্যালাইন করেছে। তো এটার মেইন অবজেক্টিভস কি ছিল? নিপুণ ভারত। তো নিপুণ ভারতের অন্তর্গত একটা স্কিম ছিল, তার নাম হচ্ছে এফএলএন। তো এফএলএনটা কি এটাও আমরা ডিসকাস করব, তার আগে আমরা এটার মেইন অবজেক্টিভটা একটু জেনে নিই যে এফএলএন এর মেইন অবজেক্টিভসটা কি। টু এনশিওর দ্যাট এভরি চাইল্ড অ্যাটেইন ফাউন্ডেশনাল লিটারেসি এন্ড নিউমারেসি। এফএলএন, তো এফএলএন শব্দের অর্থ হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি এবং নিউমারেসি। অর্থাৎ ফাউন্ডেশন মানে কি? গুড়া, মানে মূল, যেটা ভিত্তি। তো ছোট ছোট শিশুদের যে মূল গুড়াটা যাতে শক্ত হয়, মূল খুঁটিটা যাতে শক্ত হয়, এই নিয়ে তারা কি করে? কাজ করে। যে প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা শিশুর, অর্থাৎ বাই দ্য এন্ড অফ ক্লাস 3 পর্যন্ত, ক্লাস 1 2 3 পর্যন্ত 2026 এবং 27-এর মধ্যে, 21 থেকে স্টার্ট হয়েছিল, তো 26 এবং 26-27-এর একাডেমিক ইয়ার 26-27-এর মধ্যে প্রত্যেকটা ছাত্র যাতে ফাউন্ডেশনালি তারা কি থাকে, তাদের স্ট্রং থাকে, তাদের বেস যাতে স্ট্রং থাকে। চিলড্রেনের যে টার্গেট গ্রুপ হচ্ছে, বয়স হচ্ছে 3 থেকে 9 বছর, অর্থাৎ এখানে 6 বছর, 3 থেকে 9 বছর, যেটা হচ্ছে প্রি প্রাইমারি টু ক্লাস 3। এখানে প্রি প্রাইমারি লাগছে, প্রি প্রাইমারি থেকে ক্লাস 1 2 3 পর্যন্ত প্রত্যেক শিশুরা যাতে কি করতে পারে, খুব ভালো করে তারা রিডিং করতে পারে, রাইটিং করতে পারে, স্পিকিং করতে পারে এবং আন্ডারস্ট্যান্ডিং করতে পারে, এবং নাম্বার রিকগনিশন করতে পারে, বেসিক অপারেশন করতে পারে, লজিক্যাল থিঙ্কিং রাখাতে পারে, রিডিং উইথ মিনিং, রিডিং পড়া মানে রিডিং উইথ মিনিং করবে, রাইটিং সিম্পল সেন্টেন্স রাইট করতে পারবে, তাদের মধ্যে যেন ভোকাবুলারি ডেভেলপমেন্ট হয়। এটা হচ্ছে এফএলএন এর কি ফোকাস। হোয়াট ইজ এফএলএন যদি বলি, তাহলে এফএলএন মানে কি? এফএলএন মানে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি। তো লিটারেসির মধ্যে কি কি আসবে? রিডিং, রাইটিং, স্পিকিং, আন্ডারস্ট্যান্ডিং। আর নিউমারেসির মধ্যে কি আসবে? নাম্বার রিকগনিশন, নাম্বারের বেসিক অপারেশন মানে প্লাস মাইনাস যোগ বিয়োগ করা, তারপর লজিক্যাল থিঙ্কিং লাগানো, এইগুলা দেখতে হবে। আর রিডিং এর মধ্যে, রিডিং রাইটিং এর মধ্যে যদি দেখি, তাহলে রিডিং করলে হবে না, রিডিং উইথ মিনিং করতে হবে বা রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। তারপর রাইটিং সিম্পল সেন্টেন্স করতে হবে, ভোকাবুলারি ডেভেলপমেন্ট করতে হবে। এটা শুরু হয়েছিল টাইমলাইন 2021 এবং এটা টার্গেট হবে 2027, এটা শেষ এন্ড হবে। তার মধ্যে যেন ছাত্ররা সবগুলা শিখতে পারে। মিশনের টার্গেট হচ্ছে 21 থেকে 27, আর এফএলএন টার্গেট হচ্ছে 26-27-এর মধ্যে এটা শেষ হতে হবে। এজ এ টিচারের রুলটা কি থাকবে এই ক্ষেত্রে? চাইল্ড সেন্ট্রিক টিচিং। শিক্ষক যখনই শিক্ষাদান করবেন ছাত্রদের, তখন তিনি যেন চাইল্ড সেন্ট্রিক টিচিং এ শিক্ষাদান করেন এবং অ্যাসেসমেন্টটা যেন কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হয়, রিমিডিয়াল টিচিং এর ব্যবস্থা এখানে থাকে এবং মাদার টাং বা রিজনাল ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষাকে যেন এখানে প্রধান গুরুত্ব দেওয়া হয়, এটা এখানে খুব ভালো করে বলা হয়েছে। তো এক্সাম ওরিয়েন্টেড যে কোয়েশ্চেনগুলো আমরা দেখি, আর নিপুণ ভারত ফোকাস অন এফএলএন বাই ক্লাস 3 এফএলএন এর বিষয়কে নিপুণ ভারত বেশি করে ফোকাস দিয়েছে। তারপর এখানে টার্গেট এজ গ্রুপ যদি আমরা দেখি, তাহলে এটা 3 থেকে 9 বছর। এটা অ্যালাইন করেছে কার সাথে? এনইপি 2020-এর সাথে।
এমফাসাইজ এখানে প্লে বেসড লার্নিং এ বেশি দেওয়া হচ্ছে এবং মাদার টাংকে এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবার আমরা যে এবারে টপিক এটা হচ্ছে কি এনসিএফ 2005। এনসিএফ 2005 মানে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 বেসড অন ন্যাশনাল পলিসি এনপিই 1986। 1986 এর যে পলিসি ছিল এই পলিসিকে বেস করে আধার করে 2005 ইংরেজিতে এনসিইআরটির দ্বারা কে তৈরি করেছিল? এনসিইআরটির দ্বারা আরেকটা নতুন পলিসি তৈরি করা হয়, নতুন কারিকুলাম ফ্রেমওয়ার্ক বানানো হয় যার নাম হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। এটা বানানো হয়েছিল 2005 এর গতিকে তার নাম হচ্ছে এনসিএফ 2005। আচ্ছা, তো প্রিপেয়ার্ড বাই এনসিইআরটি, এটা কে বানিয়েছে? এনসিইআরটি বানিয়েছিল। কত সালে বানিয়েছে? 2005 এ। বেসড অন ন্যাশনাল পলিসি অন এডুকেশন, অর্থাৎ 1986 এর উপর বেসড করে করেছিল। তার মেইন এম কি ছিল? টু মেক এডুকেশন চাইল্ড সেন্টার্ড, স্ট্রেস ফ্রি। ছাত্ররা যেন শিক্ষা ব্যবস্থাটা যেন শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা হয় এবং স্ট্রেস ফ্রি হয়, মানে কোনো ধরনের চাপ থাকে না, চাপমুক্ত অবস্থায় ছাত্ররা যেন শিখতে পারে, বুঝতে পারে। এন্ড ফোকাসড অন আন্ডারস্ট্যান্ডিং রাদার দেন রুট লার্নিং। এখানে মুখস্থ করা বা রুট লার্নিং এর কোনো এখানে কথা নেই। ছাত্ররা যেন বুঝে, জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করে তারা যেন জিনিসটাকে শিখতে পারে, তার উপরে যেন ফোকাস দেওয়া হয়, রুট লার্নিং এর উপর যেন কোনো ফোকাস দেওয়া না হয়। ঠিক আছে। তারপর হচ্ছে 5 গাইডিং প্রিন্সিপাল অফ এনসিএফ 2005। 5টা অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বলা হচ্ছে এনসিএফ 2005 সম্বন্ধে। কানেক্টিং নলেজ টু লাইফ আউটসাইড স্কুল, আমরা স্কুলের বাইরের জগৎ থেকে রিলেট করে ছাত্রদেরকে শেখাবো। ছাত্রদেরকে আমরা যখনই কোনো এক্সাম্পলের মাধ্যমে কোনো কিছু যখন আমরা শেখাতে যাই তখন আমরা আউটসাইড স্কুলের সঙ্গে কানেক্ট করে আমরা জীবনের যে আউটসাইড স্কুলের সঙ্গে কানেক্ট করে, বাস্তব জীবনের সঙ্গে কানেক্ট করে আমরা তাদেরকে শেখাতে পারি। লার্নিং শিফট এওয়ে ফ্রম রুট মেথড, আমরা কখনো রুট মেথডে আমরা করব না, আমরা তাকে শিফট করে নেব আন্ডারস্ট্যান্ডিং এর দিক দিয়ে। কারিকুলাম এনরিচ বিয়ন্ড টেক্সট বুক, বিয়ন্ড টেক্সট বুকের ক্ষেত্রে আমরা কারিকুলামটা এনরিচ হবে। এক্সামিনেশন মেড ফ্লেক্সিবল অ্যান্ড ইন্টিগ্রেটেড উইথ ক্লাসরুম লাইফ, এক্সামিনেশন বলতে যেটাকে অ্যাসেসমেন্ট বলা হচ্ছে, তো অ্যাসেসমেন্টটা হবে কি ফ্লেক্সিবল হবে, খুব নমনীয় হবে এবং সেটা ইন্টিগ্রেটেড হবে, ক্লাসরুম লাইফের সঙ্গে কানেক্ট হবে। সেখানে নার্চারিং ডেমোক্রেটিক ভ্যালুগুলো আমাদেরকে দেখতে হবে। তো তার অ্যাসেসমেন্ট সিস্টেমটা কি হবে অ্যাকর্ডিং টু এনসিএফ 2005 মতে, এনসিএফ এর মতে অ্যাসেসমেন্ট সিস্টেমটা কি ধরনের হবে? এটা হবে সিসিই, কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন। এটা এমফাসাইজ অন ফরমেটিভ অ্যাসেসমেন্ট, এটা সব সময় কিসের উপরে গুরুত্ব দেবে? ফরমেটিভ অ্যাসেসমেন্টের উপর গুরুত্ব দেবে, আমরা আলোচনা করব। তারপর দেখুন ফোকাস অন লার্নিং প্রোগ্রেস নট মার্কস অনলি, এটা মার্কের উপর কোনো গুরুত্ব দেবে না যে কোন ছাত্র কত নম্বর পাইলো, এই মার্কের উপর কোনো গুরুত্ব নাই, গুরুত্ব হচ্ছে ফোকাস অন লার্নিং প্রোগ্রেস, তার কতটুকু লার্নিং প্রোগ্রেস হয়েছে, কতটুকু সে অগ্রসর হতে পেরেছে, এই জিনিসটা বেস করে, এই জিনিসটার উপর ভিত্তি করে তাকে ফরমেটিভ অ্যাসেসমেন্ট নেওয়া হবে, নট সামেটিভ অ্যাসেসমেন্ট। ক্লিয়ার? তারপর এটার কোর ফিলোসফি যদি আমরা দেখি তাহলে বলবো আমরা লার্নিং শুড বি মিনিংফুল। এনসিএফ যেটা শিক্ষা দান করা হবে এটা যেন সবসময় কি হয় ভাই? এটা যেন মিনিংফুল হয়। কি হতে হবে? মিনিংফুল হতে হবে। আরে ভাই রুক যা, এটা সবসময় আমাদের মিনিংফুল হতে হবে। তারপর নলেজ কানেক্টেড টু লাইফ আউটসাইড স্কুল, আউটসাইড স্কুলের সঙ্গে কানেক্ট করে আমরা শেখাবো তাকে। শিক্ষকটা সবসময় কি হবে? অ্যাক্টিভ লার্নার হবে, নট প্যাসিভ রিসিভার। শুধুমাত্র প্যাসিভ রিসিভার হলে হবে না, তাকে অ্যাক্টিভ লার্নার হতে হবে। ছাত্রটাকে সবসময়, ছাত্র যখনই অ্যাক্টিভ থাকবে তখন এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবে, আমরা তাকে খুব ভালো করে শেখাতে পারবো। তারপর কারিকুলাম এবং প্যাডাগজি কি হবে অ্যাকর্ডিং টু এনসিএফ 2005? এটা কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচে শেখানো হবে, অর্থাৎ অ্যাক্টিভিটি বেসড লার্নিং। অ্যাক্টিভিটি বেসড লার্নিং তো বুঝছেন, অর্থাৎ কিছু করে শেখানো, হাতে করে শেখা বা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের উপর বেশি গুরুত্ব দেওয়া হবে। গ্রুপ ওয়ার্ক, ডিসকাশন, তারপর এক্সপ্লোরেশনের উপর বেশি গুরুত্ব দেওয়া হবে, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের উপর বেশি গুরুত্ব দেওয়া হবে। টিচার এজ এ ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবেন, টিচার সবসময় ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবেন। তারপর এখানে রুল অফ লার্নারের কি থাকবে? লার্নার মানে ছাত্রদের, এখানে এনসিএফ এর মতে লার্নারের রুলটা কি থাকবে আমরা দেখি। অ্যাক্টিভ পার্টিসিপেশন, ছাত্ররা সেখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। ছাত্ররা যদি অ্যাক্টিভলি পার্টিসিপেট না করে তাহলে জিনিসটা তারা বুঝতে পারবে না, আলটিমেটলি তাদের লস হবে। সুতরাং তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করলে জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবে
এবং তারা সবগুলা জিনিস খুব ভালো করে শিখতে পারবে। লার্নস থ্রু এক্সপিরিয়েন্স, তারা কি করতে পারবে? অভিজ্ঞতার মাধ্যমে তারা শিখতে পারবে। তারা যখনই শিখবে তখন তারা এক্সপিরিয়েন্সের মাধ্যমে তারা জিনিসটা শিখবে, অভিজ্ঞতার মাধ্যমে শিখবে। এনকারেজ টু আস্ক কোয়েশ্চন অ্যান্ড থিঙ্ক ক্রিটিক্যালি, তাদেরকে কোয়েশ্চন করার, প্রশ্ন করার প্রতি আমাদের উৎসাহিত করতে হবে এবং ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপড হওয়ার প্রতি তাকে আমাদের মনোযোগ দিতে হবে। এবার আমরা দেখি রুল অফ টিচার। এনসিএফ 2005 মতে রুল অফ টিচার কি বলেছে? টিচার এজ এ গাইড অ্যান্ড ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করবেন। তিনি সবসময় ইনকোয়ারি করার এনকারেজ করবেন। ছাত্ররা যদি ইনকোয়ারি করে মানে কোয়েশ্চন করে যে এই জিনিসটা বুঝলাম না, এই জিনিসটা কি করে হলো, ওই জিনিসটা কি করে হলো, ছাত্ররা যেন এই নিয়ে সবসময় আপনাকে একটা ইনকোয়ারি বা কোয়েশ্চন করতে থাকে, এই জিনিসের প্রতি আপনি তাকে ছাত্রদের এনকারেজ করবেন। ক্রিয়েট সাপোর্টিভ লার্নিং এনভায়রনমেন্ট, এই শিক্ষণের একটা যে সাপোর্টিভ পরিবেশ, ছাত্রদেরকে শিখাবার যেটা পরিবেশ ক্রিয়েট করবেন, এটা আপনি ক্রিয়েট করতে হবে আপনাকে। ক্লিয়ার? এক্সাম ওরিয়েন্টেড যদি দেখি তাহলে এনসিএফ 2005 প্রমোটস চাইল্ড সেন্টার্ড এডুকেশন, ফোকাস অন কনস্ট্রাকটিভিস্ট লার্নিং, কনস্ট্রাকটিভিস্ট লার্নিং এর প্রতি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এমফাসাইজ লার্নিং উইদাউট বার্ডেন, এখানে শিখন হবে বোঝা ছাড়া। বোঝা মানে এই যে ভার, বোঝা, কষ্ট, রুট লার্নিং এইগুলো ছাড়া এখানে শেখা হবে। ক্লিয়ার? এবার এনসিএফ 2005 কিছু প্রশ্ন দেখি, তারপর আমরা আবার কনসেপ্টে আসবো। হ্যাঁ, দেখুন আমরা যে কনসেপ্টে চলে আসলাম, এই কনসেপ্টটা আমরা একবার একটু দেখে নিই। এটা আমরা একবার দেখে নিই। দ্য এনসিএফ পাবলিশড ইন 2005, এটা কবে প্রিপেয়ার্ড হয়েছিল বা কে প্রিপেয়ার করেছিল? প্রিপেয়ার্ড বাই এনসিএফ 2005, যেটা প্রিপেয়ার করেছিল আমরা এইমাত্র পড়লাম কে করেছিল, এনসিইআরটির দ্বারা সেটা হয়েছিল। দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক পাবলিশড 2005 এমফাসাইজ দ্য মোস্ট ইজ, এনসিএফ 2005 যেটা পাবলিশড হয়েছিল এটার কোন বিষয়ের উপর বেশি জোর দেওয়া হয়েছিল? মেমোরাইজ দ্য কনসেপ্ট, বাই মুখস্থ করা সেটা কখনো কথা না। ম্যাথমেটিক গণিত খুব ভালো করে করবে সেটা না। হার্ড কোয়েশ্চন সলভ করবে এটা না। কনস্ট্রাকটিভিজম, আমরা বারবার বলেছিলাম যে কনস্ট্রাকটিভিজম বা জ্ঞান নির্মাণের আধারের উপর ভিত্তি করে এটা তৈরি করা হয়েছিল। সুতরাং 132-এর কারেক্ট আনসার হবে অপশন নম্বর সি ইজ দ্য রাইট আনসার। তারপর আমরা দেখি 133 নম্বর প্রশ্ন কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং অ্যাপ্রোচ টু স্টাডি ইজ নট ওয়ান অফ এনসিএফ 2005 রিকমেন্ড, এনসিএফ 2005 কোনটাকে রিকমেন্ড করেনি? 133 নম্বর প্রশ্ন। লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ, এখানে বিদেশি ভাষাকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, এখানে সবসময় মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে, তাই বিদেশি ভাষা এখানে সুপারিশ করা হয়নি। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে বিদেশি ভাষা। তারপরের প্রশ্ন আমরা দেখি 134। অ্যাকর্ডিং টু এনসিএফ 2005, লার্নিং অ্যান্ড ড্যাশ ইন ইস ক্যারেক্টার, লার্নিংটা কি হতে হবে ভাই? লার্নিংটা অ্যাক্টিভ হতে হবে না প্যাসিভ হতে হবে? 134 লার্নিংটা আমরা জানি কখনো প্যাসিভ হবে না, সুতরাং এই দুটা ক্যান্সেল। এবং সিম্পল ক্যারেক্টার হলে হবে না, সোশিয়াল ইন ক্যারেক্টার হতে হবে। এই শিশুরা যাতে সমাজের সঙ্গে যাতে মিলেমিশে থাকতে পারে এই ব্যাপারটা আমাদের জানতে হবে। সুতরাং অ্যাক্টিভ অ্যান্ড সোশিয়াল ইন ইটস ক্যারেক্টার, এটা আমাদের থাকতে হবে। তারপর এনসিএফ 2005 মতে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ মেজর শিফট, কোনটা মেজর পরিবর্তন নয় বা কোনটা একটু গুরুত্বপূর্ণ আমাদের পরিবর্তন নয় সেটা আমরা দেখব। টিচার সেন্ট্রিক টু লার্নার সেন্ট্রিক, শিক্ষক কেন্দ্রিক থেকে শিক্ষার্থী কেন্দ্রিক। 135 নম্বর। ঠিক আছে ভাই, শিক্ষক কেন্দ্রিক থেকে আগে শিক্ষক কেন্দ্রিক ছিল, এখন শিক্ষার্থী কেন্দ্রিক হয়েছে, মানা যায়। লার্নার অটোনমি টু টিচার ডাইরেকশন, শিক্ষার্থীর স্বায়ত্তশাসন থেকে শিক্ষকের নির্দেশনা, তো এটা কিন্তু একটা মেজর শিফট নয়। 135 নম্বরের বি হবে কারেক্ট আনসার। এটা কিন্তু আমাদের লার্নার অটোনমি টু টিচার ডাইরেকশন, শুধুমাত্র টিচার ডাইরেকশন দিলে হবে না, শিক্ষক কি করতে হবে, টিচারের ডাইরেকশনের মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। এখানে তিনি সিঙ্গল ডাইরেকশন দিলে হবে না, ডাইভার্স ডাইরেকশন দিতে হবে, অনেকগুলো ডাইরেকশন দিতে হবে, মাল্টি ডাইরেকশনাল ক্লাস হতে হবে। প্যাসিভ টু অ্যাক্টিভ, এটা তো হচ্ছেই ভাই, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, ছাত্ররা আগে প্যাসিভ ছিল এখন অ্যাক্টিভ হবে 100%।
লার্নিং উইদিন 4 ওয়ালস অফ দ্য ক্লাসরুম টু লার্নিং দ্য ওয়াইড সোশিয়াল। আগে 4 ওয়ালের মাধ্যমে শিক্ষাদান করা হতো, এখন ওয়াইডার হয়। সবগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু অপশন নাম্বার বিটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না, তাই কারেক্ট আনসার অপশন নাম্বার বি। অ্যাকর্ডিং টু 2005 এনসিএফ, এনহান্সিং ম্যাথমেটিক্যাল কমিউনিকেশন মিন্স, গাণিতিক যোগাযোগ বৃদ্ধি করার অর্থটা কি? 136 নম্বর প্রশ্ন। টু মেক চিলড্রেন প্রমোটলি আনসার দ্য কোয়েশ্চন, তারা যেন দ্রুত প্রশ্নের উত্তর দিতে পারে। ক্যান্সেল এনকারেজ ডিবেট ইন দ্য ক্লাসরুম, টু অর্গানাইজ অ্যান্ড কনসোলেট অ্যান্ড এক্সপ্রেস ম্যাথমেটিক্যাল থিঙ্কিং। এর লটস অফ নেগেটিভ ওয়ার্ড হয়, তো তারা যেন এক্সপ্রেস ম্যাথমেটিক্যাল থিঙ্কিং, তারা যেন কি করতে পারে? প্রকাশ করতে পারে, এক্সপ্রেস করতে পারে, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং করতে পারে। যখনই আন্ডারস্ট্যান্ডিং করবে, বুঝবে, তখনই তারা প্রকাশ করতে পারবে। দ্যাট ইজ ওয়াই অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। Which of the following examination reforms is recommended by the NCF 2005? কোন পরীক্ষাকে রিকমেন্ড করেছে NCF 2005? সুপারিশ করা হচ্ছে কোন পরীক্ষাকে? 137 প্রশ্নের কারেক্ট আনসার আমরা যদি দেখি, তো এখানে ক্লাস 10 এক্সামিনেশন এটা অপশনাল করা হয়েছে, সুতরাং এটা হবে কারেক্ট আনসার। ঠিক আছে। NCF 2005 recommends that teaching should emphasize maximum on, শিক্ষাদানের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত NCF এর 2000 মতে, রিলেটিং ক্লাসরুম লার্নিং টু লাইফ আউটসাইড দ্য স্কুল। 138 নম্বর। এত সময় তো বললাম যে আমরা যখন শিক্ষা দান করব তখন লার্নিংটা, শিখনটা আউটসাইড দ্য স্কুল, স্কুলের আউটসাইড থেকে আমরা শেখাবো। মেমোরাইজিং এটা কাটলাম। আনসারিং অল কোয়েশ্চন, টেক্সট বুকে সবগুলো আনসার করলাম, মোটেই হলো না। এক্সামিনেশনের জন্য তাকে আমরা রেডি করলাম, মোটেই কারেক্ট আনসার না। কারেক্ট আনসার হচ্ছে তাকে আমরা বাইরের জগৎ থেকে তাকে আমরা স্কুলের ক্লাসরুমে শেখাবার চেষ্টা করব, বোঝাবার চেষ্টা করব। দ্যাট ইজ ওয়াই ইজ দ্য রাইট আনসার অফ অপশন নাম্বার এ। NCF 2022 for foundational stage for which age of the children? NCF 2022 যেটা নতুন এসেছে, এটা নিয়ে এবার আলোচনা করলাম না। আচ্ছা, এবার দেখে নিই ফাউন্ডেশনাল স্টেজ বলতে কোনটা, এটা আমরা একটু আগে দেখেছি 139, সেটা হবে 3 থেকে 8 বছর। ঠিক আছে। প্রথম এটা ছিল আমাদের কি NEP 2020 এ দেখেছিলাম 5+3+3+4 যেটা দেখেছিলাম। তো এই যে প্রথম 5টার বয়স হচ্ছে 3 থেকে 8, তারপরে হচ্ছে 8 থেকে 11, তারপর হচ্ছে 11 থেকে 14, তারপর হচ্ছে 14 থেকে 18। এই টোটাল 3 থেকে 18 বছর বয়স পর্যন্ত এখানে কভার করা হচ্ছে। The concept of Panchkosh in NCF 2005 has originated from which উপনিষদ? কোন উপনিষদ থেকে পঞ্চকোষের ধারণাটা লওয়া হয়েছে? 140, এটা মনে রাখবেন। তৈত্তরীয় ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তৈত্তরীয়। NEP 2020, আমরা NEP 2020 সম্বন্ধে একটু আগে আলোচনা করে নিয়েছি অলরেডি, আপনারা দেখছেন। তো NEP 2020 কনসিডার্ড মাল্টিল্যাঙ্গুয়ালিজম। 141 প্রশ্ন। মাল্টিল্যাঙ্গুয়ালিজম মানে কি? কোয়েশ্চন নাম্বার 141। হিন্ডারেন্স মানে বাধা, এটা কারেক্ট আনসার হতে পারে না। কমপ্লিকেশন, জটিল সমস্যা না, ভাই জটিল নয়। তারপর ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে ব্যারিয়ার বা বাধা, মোটেই না, ইনক্লুসিভ এডুকেশনকে বাধা আমরা দিতে পারি না। তো অ্যাসেট বা সম্পদ, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। বহুভাষিকতা বা মাল্টিল্যাঙ্গুয়ালিজমকে আমরা একটা অ্যাসেট হিসাবে বা একটা সম্পদ হিসাবে ধরে নিতে পারি। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে এখানে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। 122, এট ফাউন্ডেশনাল স্টেজ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ফোকাস অন, কিসের উপর বেশি ভিত্তি করেছে? ফাউন্ডেশনাল স্টেজে NEP কিসের উপর বেশি ফোকাস করেছে? 142, তো বেশি ফোকাস করা হচ্ছে FLN এর ভিত্তিতে। তার FLN মানে কি? লিটারেসি এবং নিউমারেসি, ফাউন্ডেশনাল লিটারেসি এন্ড নিউমারেসি, তার উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে কি এখানে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, লিটারেসি এন্ড নিউমারেসি। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 স্টেটস দ্যাট লার্নিং শুড বি, NEP 2020 এর মতে শিক্ষণটা কি ধরনের হওয়া উচিত? কন্টেস্ট ওরিয়েন্টেড, টেক্সট বুক, এক্সপেরিমেন্টাল না বিহেভিয়ারিস্টিক? 143, এটা অভিজ্ঞতা ভিত্তিক হওয়া উচিত, এক্সপেরিমেন্টাল, কারণ এক্সপিরিয়েন্সের মাধ্যমে মানুষের শিক্ষণ প্রক্রিয়া হয়। সুতরাং অভিজ্ঞতার মাধ্যমে মানুষ শিখে, এটাকে বিশ্বাস করা হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হবে কি এক্সপেরিমেন্টাল ইজ দ্য রাইট আনসার। তারপর আমরা দেখছি 144, ইন দ্য কন্টেক্সট অফ অ্যাসেসমেন্ট ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 প্রপোজ, মূল্যায়নের প্রেক্ষাপটে জাতীয় শিক্ষানীতি 2020 কি প্রস্তাব করেছিল? 144 যদি দেখি, দেখুন লার্নিং ফর এক্সাম
না ভাই, এক্সাম নেগেটিভ ওয়ার্ড। সামেটিভ মেথড বা সামেটিভ অ্যাসেসমেন্ট করতে হবে না। রিকল, বারবার একই জিনিস করা, এটা ঠিক নয়। তো কারেক্ট আনসার হচ্ছে টেস্টিং অফ হাইয়ার অর্ডার স্কিল সাচ এস অ্যানালাইসিস এন্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। ছাত্রদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপড হয়েছে কিনা না, সমালোচনামূলক চিন্তা ভাবনাটা তার মধ্যে বিকশিত হলো কিনা না, এটা আমরা দেখবো। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে এই ক্ষেত্রে অপশন নাম্বার এ। Instead of limiting classroom learning to textbook, National Education Policy 2020 suggests that learning and education should be এনইপি 2000 মতে শিক্ষাকে পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় শিক্ষানীতিকে পরামর্শ দেয় যে শিক্ষণ এবং শিক্ষা হওয়া উচিত মুখস্থ করা, মেমোরাইজেশন করা, চট করে কাটুন ভাই, মেমোরাইজেশন করা মানে চট করে কাটুন। লার্নিং ফর এক্সাম, এক্সামের জন্য করলাম, এটা কাটুন। 3 মাস পরে পরে কন্টেন্ট ইনক্রিজ করবো, এটা কাটুন। 145। তো কারেক্ট আনসার আমাদের এখানে 145 এর কি বলেছে, প্রতি 3 মাস অনুসন্ধান এবং সমালোচনামূলক চিন্তা ভাবনার বিকাশের দিকে নিবন্ধ থাকতে হবে। ছাত্রদের ডেভেলপমেন্ট অফ ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ইনকোয়ারির ভিত্তিতে আমাদের দেখতে হবে। প্রতি 3 মাস অন্তর অন্তর বিষয়বস্তু বাড়ানোর প্রতি ভিত্তি করে, এটা নয়। তো এখানে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং, এটা আমাদের কারেক্ট আনসার বলতে পারি। 145। 146, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সাজেস্ট দ্যাট অ্যাসেসমেন্টটা কি? জাতীয় শিক্ষানীতি 2020 এর মতে অ্যাসেসমেন্টটা কি? মাস্ট বি আন্ডারটেকেন থ্রু ফর্মাল এক্সাম, ফর্মাল এক্সাম একাডেমিক এক্সাম, এটা অবশ্যই না। মাস্ট বি এট দ্য সেন্টার ফর এডুকেশনাল অ্যাক্টিভিটিস, অবশ্যই সমস্ত শিক্ষামূলক কার্যের একইটা থাকবে, কি ব্যাপার বুঝলাম না ভাই। ছাত্রদের র্যাঙ্ক দেওয়া হবে, এটা না। ছাত্রদের কি করতে হবে, প্রোগ্রেসটা জানতে হবে। চাইল্ড প্রোগ্রেস ওভার এ সার্টেন পিরিয়ড অফ টাইম, নির্দিষ্ট সময়ের মধ্যে তার কতটুকু প্রোগ্রেস হয়েছে সেটাকে খুঁজে জানাই হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ অ্যাসেসমেন্টের ব্যাপারে। দ্য সেন্ট্রাল ফোকাস অন এনইপি 2020 ফোকাস অন, দ্য সেন্ট্রাল ফোকাস অন এনইপি 2020 কি বলেছে, রিজিড কারিকুলাম। কারিকুলামটা কি হবে, রিজিড হবে। 147, রিজিড হয় না ভাই। লার্নিং টুয়ার্ডস ফর এক্সাম হয় না। তারপর এখানে সামেটিভ অ্যাসেসমেন্ট হয় না, তিনটা অপশন কাটো। মাল্টি ডিসিপ্লিনারি এন্ড হোলিস্টিক এডুকেশন ইজ দ্য রাইট আনসার। হোলিস্টিক এডুকেশন আমরা আগেই দেখেছিলাম, তাই কনসেপ্ট যদি ভালো করে বুঝি পরীক্ষা কেন ভালো হবে না, 100% কারেক্ট আনসার হতেই হবে। দ্য এইম অফ অ্যাসেসমেন্ট অ্যাকর্ডিং টু ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে মূল্যায়নের লক্ষ্য কি? মুখস্থ করা, কাটো না ভাই। রিকল করা, কাটো না ভাই। তারপর এখানে সারা দেশে শিশুদের সঙ্গে তুলনা করা ভাই, কাটো না ভাই। 3 কাটো ভাই, 1 ধরো। টু সাপোর্ট চিলড্রেন ইন দ্য প্রসেস অফ লার্নিং, শিক্ষার্থীদের শেখার পথে তাকে কি করা, সহায়তা করা। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। Which of the following has not been promoted by National Education Policy 2020 in context of education and in context of education of student with disability? Student with disabilities এর ক্ষেত্রে নিচের কোনটা ঠিক নয় বা কোনটাকে প্রমোট করে দেওয়া হয়নি? কোয়েশ্চন নাম্বার 149, কম্পালসারি স্পেশাল এডুকেশন, এখানে স্পেশাল এডুকেশন বলে কোনো কিছু নাই। সুতরাং কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। 1-on-1 টিচার্স এন্ড টিউটর, ব্যক্তিগত শিক্ষক বা গৃহ শিক্ষক সম্বন্ধে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে যেটা আমাদের স্পেশাল ডিসেবল চিলড্রেনের ক্ষেত্রে ভালো করে পড়ানো যেতে পারে, কিন্তু বাধ্যতামূলক বিশেষ শিক্ষা বলে কোনো কিছু নেই, বাধ্যতামূলক নাই। বিশেষ শিক্ষা হতে পারে কিন্তু কম্পালসারি না। সুতরাং কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি। 150, এনইপির পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট দ্য রিকমেন্ডেশন অফ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ফর কারিকুলাম এন্ড পেডাগজি স্কুল? আমরা দেখে নিই যে 150 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কি হতে পারে। লার্নিং শুড বি হোলিস্টিক এন্ড ইন্টিগ্রেটেড, শিক্ষণটা হোলিস্টিক হতে হবে, ইন্টিগ্রেটেড হতে হবে, মানা গেল ভাই। রিকনস্ট্রাক্টিং স্কুল কারিকুলাম 5+3+3+4, এটা তো কারেক্ট, আমরা দেখেছি। এখানে বলেছে 5+2+3+3, এটা ক্যান্সেল, এটা ভুল। ফাউন্ডেশনাল স্টেজ শুড ইনক্লুড লার্নিং ফর ফর্মাল টেক্সট বুক, শুধুমাত্র ফর্মাল টেক্সট বুকে হবে, এটা হবে না। তো কারেক্ট আনসার হবে 1 এবং 2। তো 1 এবং 2 অপশন আবার বিতে আছে, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তো চলুন আমরা আরো কিছু কনসেপ্টগুলো জেনে আসি, ঠিক আছে ভাই।
হ্যাঁ, আমরা এনসিএফ 2005টা দেখে নিলাম। এবার আমরা দেখে নেব অ্যাসেসমেন্ট। ইয়েস, একটা অতি গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট, এটা হচ্ছে সিসিই। এটা থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ এভলিউশন বলুন বা অ্যাসেসমেন্ট বলুন, ঠিক আছে? এখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা আজকের এই ক্লাসের পর অ্যাসেসমেন্ট থেকে যে কোনো প্রশ্ন আসুক আমরা পারবো, এবং সোশ্যাল সায়েন্স প্যাডাগজি থেকে আশা করি আমরা একটা ভালো নম্বর নিয়ে আসতে পারবো। তো চলুন এবারে এই টপিকটা আমরা একটু জানি। তো সিসিএম মানে কি? এক কথায় যদি বলি তাহলে আমরা বলতে পারি এ হোলিস্টিক ওয়ে অফ অ্যাসেসিং স্টুডেন্ট লার্নিং। যে ছাত্ররা যে শিখছে, ছাত্রদের যে শিখন, স্টুডেন্ট লার্নিং, ছাত্ররা যা শিখলো তা অ্যাসেস করার একটা হোলিস্টিক ওয়ে, মানে সর্বাঙ্গীন উপায়। এখানে আমরা সব ধরনের করব, কিন্তু শুধু একটা বিষয় নিয়ে আমরা থাকবো না, আমরা বিভিন্ন ধরন নিয়ে আমরা করব। তারপর দেখি টাইপস অফ অ্যাসেসমেন্ট। টাইপস অফ অ্যাসেসমেন্ট মানে বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্টের মেথড আছে। যেমন আমরা প্রজেক্ট এবং অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা তাকে করতে পারি, অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা তাকে অ্যাসেসমেন্ট করতে পারি, কুইজ এবং টেস্টের মাধ্যমে করতে পারি, ঠিক আছে? তো তার কি ফিচার্সগুলা কি আমরা একটু দেখে নিই। কি ফিচার্সগুলা, এটা হচ্ছে কি ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং নট জাস্ট মেমোরাইজেশন। আমরা ছাত্রদের যে অ্যাসেসমেন্ট করি আমরা ওটা চিন্তা করি যে ছাত্ররা আমার কথাগুলো ঠিকঠাকভাবে বুঝতে পারলো কিনা না, ছাত্ররা বুঝতে পারলো কিনা না, এটা আমার মুদ্রা বিষয়। কিন্তু ছাত্ররা মেমোরাইজেশনটা আমি রাখবো না, কারণ মেমোরাইজেশন হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, নট জাস্ট মেমোরাইজেশন। ছাত্ররা আমার কথাটা মনে রাখতে পারলো কিনা না, মুখস্থ করতে পারলো কিনা না, এটা আমার বিচার্য বিষয় নয়, এটা হচ্ছে নেগেটিভ। আমরা কখনো ছাত্রকে মুখস্থ করতে দেই না, আমরা এমনভাবে পড়াবো যাতে ছাত্ররা বুঝতে পারে। আর এই অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ছাত্ররা আমার জিনিসটা খুব ভালো করে বুঝতে পারলো কিনা না, আন্ডারস্ট্যান্ডিং করতে পারলো কিনা না, এটা হচ্ছে নাম্বার ওয়ান। সবসময় আমরা ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিংয়ের দিকে যাব। তারপর ফিডব্যাক অ্যান্ড ইমপ্রুভমেন্ট। তারপর আমরা ছাত্রদেরকে আমরা কী করতে, আচ্ছা তারপর এটা দেখি এস এভালুয়েটস এ ভ্যারাইটি অফ স্কিল। শুধু একটা স্কিলের মধ্যে আমরা যে অ্যাসেস করব এটা কিন্তু সম্ভব নয়। আমরা এভালুয়েট করব কিসের উপর? ভ্যারাইটি অফ স্কিল, বিভিন্ন স্কিলের উপর আমরা তাকে এভালুয়েট করব। তার লেখা কীরকম, সে পড়তে কীরকম, সে খেলাধুলায় কীরকম, তার নাচ গানে কীরকম, তার মোরালিটি কীরকম, তারপর তার চলাফেরা কীরকম, তার ব্যবহার কীরকম, এইগুলো হচ্ছে ভ্যারাইটি অফ স্কিল। তো এই ভ্যারাইটি অফ স্কিল আমরা এভালুয়েট করব। শুধুমাত্র তাকে আমরা একাডেমিক দিকে বা স্কলাস্টিক দিকে আমরা দেখবো না, আমরা কি দেখব? স্কলাস্টিক প্লাস স্কলাস্টিক দুটোটা আমাদের দেখতে হবে। তারপর হচ্ছে ফিডব্যাক অ্যান্ড ইমপ্রুভমেন্ট। এই অ্যাসেসমেন্টটা করার পর আমরা তাকে ফিডব্যাক দেব এবং ইমপ্রুভমেন্টের জন্য আমরা তাকে সাজেস্ট করব বা ইমপ্রুভমেন্টের জন্য আমরা তাকে নিয়ে কাজ করব, তার যাতে কি হয় ইমপ্রুভমেন্ট। ঠিক আছে ভাই? তারপর আমরা দেখি ইনক্লুড ক্রিয়েটিভ অ্যান্ড হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস। এখানে আমরা যখন আমরা তাকে শিক্ষাদান করব বা যখন আমরা রিমেডিয়াল দেব বা অ্যাসেসমেন্ট করার পর যখন দেখব তার ঘাটতি রয়েছে, তখন আমরা কিভাবে তাকে পড়াতে পারি বা আগেও কিভাবে পড়াতে পারি, পরেও কিভাবে পড়াতে পারি, আমরা তাকে ক্রিয়েটিভ কিছু একটা করতে দেব, সৃজনশীল কিছু একটা কাজ করতে দেব, এবং সৃজনশীল ক্লাসে বা সৃজনশীল কার্যে সে যাতে অন্তর্ভুক্ত হতে পারে ওই জিনিসটা আমরা দেখব। এবং হ্যান্ডস অন অ্যাক্টিভিটি, সে যাতে হাতে করে জিনিসটাকে শিখতে পারে এবং বুঝতে পারে, এই জিনিসটা আমরা খুব মানে মাথায় রাখবো। তাকে হ্যান্ডস অন অ্যাক্টিভিটিসের কাজগুলো আমাদের দিতে হবে। তারপর হচ্ছে ইনক্লুড ক্রিয়েটিভ অ্যান্ড হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস, যেটা এইমাত্র বললাম যে হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস দিতে হবে এবং ক্রিয়েটিভের দিকে বেশি ফোকাস দিতে হবে। নন ট্রিটমেন্ট অ্যান্ড কন্টিনিউয়াস, এখানে নন থ্রেটারিং মানে কি? তাকে কোনো ধরনের থ্রেটিং দেওয়া যাবে না, বা অর্থাৎ ভয়, শঙ্কা, ডর বা পানিশমেন্ট এই ধরনের কিছু তাকে দেওয়া যাবে না। এবং আমরা যেটা অ্যাসেসমেন্ট করব সেটা আমাদের কন্টিনিউয়াস প্রসেসে থাকবে, সবসময় চলতে থাকবে, ঠিক আছে? দ্য মেইন গোল অফ সিসিএ বা সিসিই, আমরা যদি বলি সিসিএ আসলে হবে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট, আর যদি সিসিই আসে তাহলে হবে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন। তো এটার মুদ্রা মেইন গোলটা কি হবে? টু আন্ডারস্ট্যান্ড এ স্টুডেন্টস প্রোগ্রেস ইন এ 360 ডিগ্রি ম্যানার। অর্থাৎ তাকে, এই যে আগে বলেছিলাম হোলিস্টিক মানে কি? অলরাউন্ড। তো অলরাউন্ড মানে তাকে সম্পূর্ণ 360 ডিগ্রি ম্যানারে আমাদেরকে যাচাই করতে হবে। তারপর আমরা এই টাইপস অফ অ্যাসেসমেন্ট নিয়ে আমরা নেক্সট স্লাইডে দেখব। এখানে আমরা দেখি
জেনারেলি আমাদের 4 ধরনের অ্যাসেসমেন্ট আমরা পাই। জেনারেলি আমরা 4 ধরনের অ্যাসেসমেন্ট পাই। 1 নম্বর হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, 2 নম্বর হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট, 3 নম্বর হচ্ছে পিয়ার অ্যাসেসমেন্ট, আর 4 নম্বর হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট। ঠিক আছে? তো ফরমেটিভ অ্যাসেসমেন্টকে বলা হয় অ্যাসেসমেন্ট ফর লার্নিং, এটা মনে রাখবেন। ফরমেটিভ অ্যাসেসমেন্টকে বলা হয় অ্যাসেসমেন্ট ফর লার্নিং, সামেটিভ অ্যাসেসমেন্টকে বলা হয় অ্যাসেসমেন্ট অফ লার্নিং, আর সেলফ অ্যাসেসমেন্টকে বলা হয় অ্যাসেসমেন্ট এজ লার্নিং, এটা আমরা মাথায় রাখবো, এজ লার্নিং। পিয়ার অ্যাসেসমেন্টকে বলা হয় অ্যাসেসমেন্ট এট লার্নিং। ঠিক আছে, মনে থাকবে। আবার একবার রিভাইজ করে দিচ্ছি। ফরমেটিভ অ্যাসেসমেন্টকে বলা হয় অ্যাসেসমেন্ট ফর লার্নিং, ফর থেকে ফরমেটিভ মাথায় রাখবেন। সামেটিভ অ্যাসেসমেন্টকে বলা হয় অ্যাসেসমেন্ট অফ লার্নিং। সেলফ অ্যাসেসমেন্টকে, সেলফ মানে নিজে স্বয়ংক্রিয় যেটা আমরা অ্যাসেসমেন্ট করব, এটাকে বলা হবে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, এজ লার্নিং, দুঃখিত। সেলফকে বলা হবে এজ, আর পিয়ার অ্যাসেসমেন্টকে বলা হবে এট লার্নিং। আমি এখানে সংক্ষিপ্তভাবে লিখে দিচ্ছি, এটা হবে ফর, এটা হবে এট, এটা হবে এস, আর এটা হচ্ছে এখানে অফ থাকবে। মনে থাকবে। অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে কি স্যার? মানে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, একই ব্যাপার। পরীক্ষায় আপনার ফরমেটিভ অ্যাসেসমেন্ট আসতে পারে বা অ্যাসেসমেন্ট ফর লার্নিং আসতে পারে, এ ব্যাপার কিন্তু একই ব্যাপার। বা পরীক্ষায় যদি দেয় আপনার অ্যাসেসমেন্ট অফ লার্নিং, তো অ্যাসেসমেন্ট অফ লার্নিং মানে কি? সাবমেটিভ অ্যাসেসমেন্ট। বুঝা গেল? তো এবার আমরা দেখি হোয়াট ইজ ফরমেটিভ অ্যাসেসমেন্ট। এবার আমরা 4টা অ্যাসেসমেন্ট ভালো করে দেখে নেব, তারপর অ্যাসেসমেন্ট থেকে যে কোনো প্রশ্ন আর পরীক্ষায় আসুক ধামাকাদার আমি কারেক্ট করেই আসবে। ফরমেটিভ অ্যাসেসমেন্ট মানে কি? কন্ডাক্টিং ডিউরিং দ্য টিচিং প্রসেস টু মনিটর প্রোগ্রেস অ্যান্ড প্রোভাইড ফিডব্যাক। এক কথায় যদি আমার ভাষায় যদি আপনাদের আমি বোঝাই, তাহলে আমি এটা বলতে পারি যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে এমন একটা অ্যাসেসমেন্ট যেখানে যে কোনো সময় যে কোনোভাবে আমি ছাত্রকে অ্যাসেসমেন্ট করতে পারি। যেমন ধরুন আমি ক্লাসে গিয়ে পড়াচ্ছি, পড়াতে একটা গল্প পড়ালাম, বা একটা গল্প বাদ দিন, আমি একটা প্যারাগ্রাফ পড়লাম। তো প্যারাগ্রাফ পড়তে হঠাৎ আমি একটা ছাত্রকে দাঁড় করালাম, এই রাজু তুমি দাঁড়াতো ভাই। এই যে আমি পড়লাম, এই যে পাঠটা আমি পড়লাম, তো এই এই পাঠে দুজন বন্ধুর কথা বলা হয়েছিল, তো এই 2 বন্ধুর নাম কি কি? এখন সে যদি আনসারটা আপনাকে দিতে পারে, তাহলে আপনি বুঝলেন যে সে আপনার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছে এবং বুঝতে পারেছে। তার মানে এই যে আপনি দাঁড় করিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, এই যে পাঠ চলাকালীন সময়ে আপনি যে তাকে মূল্যায়নটা করলেন, এটাই হচ্ছে ফরমেটিভ মূল্যায়ন বা ফরমেটিভ আকলন আমরা বলতে পারি, বা গঠনমূলক, বাংলায় এটাকে গঠনমূলক বলা যেতে পারে। ঠিক আছে, আবার আরেকটা উপায়, বিভিন্ন উপায়ে ফরমেটিভ অ্যাসেসমেন্ট বিভিন্ন উপায়ে করা যায়। আ ধরে নিন ধরে নিন আপনি সাপ্তাহিক টেস্ট নিচ্ছেন। সাপ্তাহিক টেস্ট বা ইউনিট টেস্ট আমরা যেগুলা বলি। ইউনিট টেস্ট বা সাপ্তাহিক টেস্ট বা প্রতিদিনের টেস্ট, এই যে টেস্টগুলো হবে, এগুলো কিন্তু ফরমেটিভ অ্যাসেসমেন্ট। আপনি বলেন যে প্রত্যেক সপ্তাহে তোমাদের আমি একটা টেস্ট নেব, তো এই টেস্টটা হবে। এই যে টেস্টটা প্রত্যেক সপ্তাহে যেটা আপনি টেস্ট নেবেন, এটা হচ্ছে ফরমেটিভ। যেকোনো তাতে যখনই আপনি যেকোনোভাবে আপনার পড়ার প্রক্রিয়া চলাকালীন অবস্থায় সবসময় মনে রাখবেন যে ফরমেটিভ অ্যাসেসমেন্টটা ডিউরিং হবে, ডিউরিং টিচিং লার্নিং প্রসেস। ডিউরিং প্রসেস মনে রাখবেন, ফরমেটিভ অ্যাসেসমেন্টটা সবসময় ডিউরিং হবে, চলাকালীন। পাঠ চলাকালীন সময়ে আপনি হঠাৎ, যেমন আমি ক্লাস করাতে হঠাৎ আপনাদের যদি কোনো একটা প্রশ্ন করি যে এই প্রশ্নের কারেক্ট আনসার কি হতে পারে, খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে জানান তো। তো এটা হচ্ছে কি ধরনের অ্যাসেসমেন্ট? ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ক্লিয়ার? তো ফরমেটিভ অ্যাসেসমেন্ট আমরা কি করতে পারি? পরবর্তী সময় শুধরানোর একটা সুযোগ থাকে। যে ছাত্রটা যদি ভুল করে, তো সে যদি ভুল করে বা তার যদি, আমি একটা টেস্ট নিলাম, ধরে নিন আমি একটা ইউনিট টেস্ট নিলাম, উইকলি যে টেস্ট হয়, এই টেস্টটা আমি নিলাম, এই স্যাটারডে আমি একটা টেস্ট নিলাম। টেস্ট নিয়ে দেখলাম যে না, এখানে তো আমার কয়েকজন ছাত্র আছে, তাদের মানে খুব, তাদের অবস্থা খুব খারাপ, মানে বেগতিক। তখন আমি কি করলাম, তাদের ইমপ্রুভমেন্টের জন্য ব্যবস্থা করলাম। তাদের আমি রিমিডিয়াল টিচিং এর মাধ্যমে বা তাদের ফিডব্যাক দিয়ে বা মোটিভেট করে যে কোনো উপায়ে তাকে আমি মানে সবার সঙ্গে যাতে সে সমান, যাতে স্যার মানে সে যদি একটু আগে মানে যেতে পারে আরকি। মানে সমানভাবে তার যে সে যে পিছিয়ে পড়েছিল, সে যাতে আগে যেতে পারে, এই ধরনের প্রত্যাশা করা। মানে এখানে ইমপ্রুভমেন্টের চান্স আছে। টু ইমপ্রুভ লার্নিং, তার মিনিংটা হচ্ছে কি, টু ইমপ্রুভ লার্নিং, তার লার্নিংটা যাতে ইমপ্রুভ করতে পারি। আইডেন্টিফাই স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, কোথায় তার স্ট্রেংথ আছে, কোথায় তার দুর্বলতা আছে, এটা আমরা বুঝতে পারি ফরমেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে। মডিফাই টিচিং মেথড, এবার যদি আমি বুঝি যে না, আমার ছাত্রটা মোটেই তো বুঝতে পারছে না, তাহলে শিক্ষক কি করবেন, তার যে শিক্ষার যে পড়ানোর যেটা পদ্ধতি,
এই পড়ানোর পদ্ধতিটা ইনি কি করবেন, পরিবর্তন করবেন, যাতে করে তার ছাত্ররা বুঝতে পারে। ক্লিয়ার? তো তার কি ফিচার্স যদি বলি তাহলে বলবো কন্টিনিউয়াস অ্যান্ড ফিডব্যাক ওরিয়েন্টেড। এটা কন্টিনিউয়াস চলবে, ফরমেটিভ অ্যাসেসমেন্টটা কখনো স্টপ হবে না বা ব্রেক হবে না, এটা কন্টিনিউয়াস চলতে থাকবে। কখন হবে, কোন সময় হবে কোনো বলা যাবে না, যখন ইচ্ছে তখন হতে পারে। দ্যাট ইজ কল্ড ডিউরিং। মনে রাখবেন সেটা ডিউরিং হবে, কন্টিনিউয়াস হবে এবং সেটা ফিডব্যাক ওরিয়েন্টেড হবে। ফিডব্যাকটাকে গ্রাহ্য করা হবে। এবার আমরা যাই সামেটিভ অ্যাসেসমেন্টে। ক্লিয়ার? তো সামেটিভ অ্যাসেসমেন্ট মানে এমন একটা অ্যাসেসমেন্ট যেটা হচ্ছে ফাইনাল জাজমেন্ট, যেটা ফাইনাল এক্সাম আমরা যেটা বলি, তারপর ইমপ্রুভমেন্টের কোনো চান্স নাই। এখানে দেখেছিলাম যে ছাত্ররা যদি ভুল করে তো তাকে শুধরানোর একটা সময় দেওয়া হয় বা সুযোগ দেওয়া হয়, কিন্তু সামেটিভ অ্যাসেসমেন্টে তাকে কি করা হয় না, তাকে শুধরানোর কোনো ব্যবস্থা করা দেয় না। যেমন ধরুন ফাইনাল এক্সাম লাইক সিটেট এক্সাম, আপনি সিটেট এক্সাম দিচ্ছেন, আপনি এক্সাম একবার দিয়ে দিলেন, তো এক্সাম আপনি একবার দিয়ে দিলেন, ফাইনাল আপনি একবার এক্সাম দিয়ে দিলেন, তারপর যদি বাড়িতে এসে দেখেন যে আনসার কি সঙ্গে মিলিয়ে যদি দেখলেন যে না আমার তো এই আনসারগুলো ভুল হয়ে গেছে, আপনি কি সঙ্গে সঙ্গে আপনার সিটেটের সেটা কি পরিবর্তন করতে পারবেন? পারবেন, তবে নেক্সট ইয়ার এই সেশনে আর তো সম্ভব নয়। এই পরীক্ষায় তো আপনাকে আর মানে পরিবর্তন করার কোনো চান্স নাই, যেটা ভুল হলো সেটা হলোই। কিন্তু ফরমেটিভ অ্যাসেসমেন্টে যদি ভুল হয় তাহলে সেটা শুধরানোর একটা ব্যবস্থা থাকে, সময় থাকে, সুযোগ থাকে। কিন্তু সামেটিভ অ্যাসেসমেন্টটা হচ্ছে একটা ফাইনাল জাজমেন্ট করা হয় এবং এটা হচ্ছে কি বলা হচ্ছে দেখুন, কন্ডাক্টেড অ্যাট দ্য এন্ড অফ এ ইউনিট। যে কোনো একটা ইউনিট পড়ানোর শেষে আমরা যেটা এক্সাম লই কিংবা একটা টার্ম বা কোর্স টু এভালুয়েট দ্য ওভারঅল লার্নিং, এই কোর্সের ব্যাপারে আমরা একটা যেমন ধরুন ক্লাস 5 ফাইনাল এক্সাম যেটা বলতে পারি, ইয়ারলি যেটা এক্সাম, আগে আমরা বলতাম যে অ্যানুয়াল এক্সাম, আগে আমরা বলতাম না যে বার্ষিক পরীক্ষা বা অ্যানুয়াল পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা। যেমন ম্যাট্রিক পরীক্ষা ফাইনাল, এইচএস ফাইনাল, সিটেট ফাইনাল, এই ফাইনাল পরীক্ষাটাই হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট, এটা মাথায় রাখবেন সবসময়। এটা কি হয়, এন্ড অফ দ্য কোর্স হয়, একদম একদম শেষে হবে, শেষে একবার হবে। বা সেমিস্টার এক্সাম, বছরে না হয় 6 মাসও হতে পারে। যেমন আমরা কলেজে যে বর্তমানে সেমিস্টার পড়ি, তো সেমিস্টার ফাইনাল আপনি দিয়ে দিলেন, তারপর যদি ভুল হয় তাহলে কি আপনি শুধরাতে পারবেন না। কিন্তু সেমিস্টারের আগে যে ইউনিট টেস্ট হয়, এই ইউনিট টেস্টগুলো যদি আপনি সমস্যা করেন বা কোথাও যদি আপনার দুর্বলতা থাকে, এটা আপনি সংশোধন করতে পারবেন। তো ইউনিট টেস্ট ইজ নোন এজ ফরমেটিভ অ্যাসেসমেন্ট। আর ফাইনাল যে আমরা সেমিস্টার এক্সাম, সিটেট এক্সাম, অ্যানুয়াল এক্সাম, বার্ষিক পরীক্ষা, এইগুলো হচ্ছে কি আমাদের সামেটিভ এক্সাম। তো এবার পাঠের ভাষায় কি বলেছে আমরা দেখি, মেজার অ্যাচিভমেন্ট, সে কতটুকু অর্জন করতে পারলো তার একটা পরিমাপ করতে পারি। এই সিটেট আপনি দিলেন, ফাইনাল দিয়ে দিলেন, জাজমেন্ট হয়ে গেল, তো আপনি কত স্কোর করলেন সেটা একটা মেজারেবল হিসাবে আপনার কাছে চলে আসবে ফাইনালি। অ্যাসাইন গ্রেডস এবং মার্কস, এখানে সিটেট আপনি কত মার্ক পেলেন বা কোন গ্রেড পেলেন এটা আপনাকে দেওয়া হবে। প্রমোট অর সার্টিফাই স্টুডেন্ট, এই সার্টিফাইকে কী করা হবে, প্রমোট করা হবে। আপনি যদি সিটেট কোয়ালিফাই করেন তো পরবর্তী সময়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন টিচিং জবে। আর যদি আপনার মানে প্রমোশন হলো, আর যদি আপনি পরীক্ষা পাশ করতে না পারেন তাহলে আপনি এই ক্লাসে রয়ে গেলেন, প্রমোট হলো না, তাই না ভাই? যদি আপনি ম্যাট্রিক পরীক্ষা যদি আপনি কোয়ালিফাই করেন, ফাইনাল এক্সামে যদি আপনি কোয়ালিফাই করতে পারেন তাহলে আপনাকে প্রমোট করা হবে ক্লাস 11-এ। আদারওয়াইজ আপনি পরবর্তী নেক্সট ইয়ারে আপনাকে আবার এটা দিতে হবে, তাই না? বোঝা গেল? আশা করি বোঝা গেল। তো কন্ডাক্টেড অ্যাট দ্য এন্ড অ্যান্ড রেজাল্ট ওরিয়েন্টেড, মনে রাখবেন এটা হচ্ছে কি আমাদের রেজাল্ট ওরিয়েন্টেড, রেজাল্টের উপর ভিত্তি করে, জাজমেন্টের উপর ভিত্তি করে। এখানে একটা পয়েন্ট দেওয়া নাই, এটা হচ্ছে জাজমেন্টাল। এই সামেটিভ অ্যাসেসমেন্টের দ্বারা আমরা কি করতে পারি, আমরা জাজমেন্ট করতে পারি। আর এটা হচ্ছে কি ফিডব্যাক ওরিয়েন্টেড, এটা মাথায় রাখবেন। তারপর আমরা ঝট করে দেখে নিই সেলফ অ্যাসেসমেন্ট। সেলফ অ্যাসেসমেন্ট হচ্ছে নিজে নিজেকে মূল্যায়ন করা, নিজে নিজেকে মূল্যায়ন করা। আপনি সিটেট এক্সাম দিতে চলেছেন, আপনি নিজে নিজেকে মূল্যায়ন কি করে করবেন, মক টেস্টের মাধ্যমে। আপনি নিজে নিজে মক টেস্ট দেবেন, দিয়ে দেখবেন যে আপনার কোন টপিকে সমস্যা হচ্ছে, কোথায় আপনার সমস্যা রয়েছে, কোথায় আপনি কোন টপিকটা আপনি পারছেন না, বা কোথায় আপনার কমতি রয়েছে, কোন টপিকে আপনি স্ট্রং রয়েছেন, কোন টপিকে আপনি উইক রয়েছেন। এটা নিজে নিজেকে যে মূল্যায়ন করবেন, নিজে নিজেকে মূল্যায়ন করার মাধ্যমটা কি স্যার, মক টেস্ট দেওয়া। তো নিজে নিজে যেভাবে আপনি মক টেস্ট দেবেন, দিয়ে আপনি দেখলেন যে না আমার তো এই টপিকে সমস্যা রয়েছে, তার মানে আমার এই টপিকটা আরও ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তো আপনি কি করেন, এই যে ফাইনাল পরীক্ষা যাওয়ার আগে আপনি আবারও কি করলেন, এটাকে আপনি মজুত করার জন্য আপনি প্রচেষ্টা চালালেন। তো এখানেও কিন্তু আমাদের কি আছে, আমরা
রিকভারি করার সময় পাই, কিন্তু সামেটিভ অ্যাসেসমেন্টে রিকভারি করার সময় পাই না। তো সেলফ অ্যাসেসমেন্ট হচ্ছে নিজেকে মূল্যায়ন করা। স্টুডেন্টস এভালুয়েট দেয়ার ওন ওয়ার্ক, ঠিক আছে, স্টুডেন্ট এভালুয়েট দেয়ার ওন ওয়ার্ক। একবার একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসেছিল, আমরা দেখেছিলাম যে একটা পোর্টফোলিও অ্যাসেসমেন্ট একটা টুলকে বলা হয় পোর্টফোলিও, যে একটা পোর্টফোলিও ফাইলে একটা ছাত্র তার নাম ছিল রানু, ঠিক আছে। তো রানুকে বলা হলো একটা জিনিস, দেখবেন আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বুঝাচ্ছি আপনাদের, এই গল্পটা শোনাচ্ছি। গল্প নয়, এটা একটা প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে আসা প্রশ্ন। তো একটা ছাত্র ছিল, তার নাম ছিল রানু। তো তার যে টিচার ছিলেন, টিচার তাকে কি বললেন যে তুমি একটা কাজ করো, তুমি তো আর্টে খুব ভালো, তুমি প্রত্যেক দিন এই মাসে টোটাল আমাদের 24 দিন স্কুল হবে, 24 দিন স্কুল হবে। এই 24 দিনে তুমি কি করো, 24টা পিকচার বা 24টা আমাদের আর্ট করে আমাদের এনে দেবে, ঠিক আছে। তো এই রানু কি করলো, স্যারের কথা মতো 24 দিন স্কুল হলো, এবং 24 দিনে সে কী করলো, সেই 24টা ফটো মানে সে নিজে আর্ট করে আর কি, আর্ট পেপার এ4 সাইজে সে আর্ট করেছিল, আর্ট করে সে স্যারকে এনে দিল। স্যার কী করলেন, একটা ফাইলে এই প্রত্যেক দিনের যেমন একটার পর একটা এইভাবে 24 দিনে 24টা তিনি রাখলেন। তো এই যে স্যার যে ফাইলে রাখলেন, এই তার সবগুলা সংরক্ষিত যেটা ডকুমেন্টগুলো স্যার একটা ফাইলে রাখেন, তো ফাইল ইজ নোন এজ পোর্টফোলিও, আমরা সবাই জানি। তো স্যার কী করলেন, তাকে এই যে সবের শেষ দিন, লাস্ট দিন সে জমা দেওয়ার পর তাকে এর পরের দিন আপনি স্যার তাকে ডাকলেন, দেখে বলেন রানু তুমি এদিকে একবার এসো তো। স্যার আসলাম, এখানে 24টা আছে, হ্যাঁ, এর মধ্যে সবচেয়ে সুন্দর এবং ভালো দেখে 5টা ছবি তুমি বের করো। এখান থেকে তুমি 5টা ছবি, এখান থেকে তুমি 5টা আর্ট, তুমি তো আর্ট করেছো 24টা, সবগুলো তো তোমার। হ্যাঁ স্যার, সবগুলো আমার। তো এখান থেকে যে কোনো 5টা সুন্দর দেখে, ভালো দেখে 5টা তোমার মতো করে, তোমার মতো সুন্দর এবং তোমার মতো করে ভালো, তুমি তোমার বিচার করে এখান থেকে 5টা বের করো, সেটা আমরা হাইয়ার অথরিটির কাছে পাঠাবো, বা আমরা সেটা নিয়ে আমরা কিছু একটা করবো, যাই হোক। তো রানু কি করলো, এই ক্ষেত্রে এই 24টা থেকে সুন্দর করে 5টা সে কি করলো, বের করে নিল। তো এটাকে আমরা কি বলবো, এটা কি ধরনের অ্যাসেসমেন্ট? প্রশ্নটা ছিল এটা কি ধরনের অ্যাসেসমেন্ট। একটা জিনিস দেখবেন, 24টা কিন্তু রানু অঙ্কন করেছিল, সে রানুর দ্বারা কাজ, এবং সে তার কাজের সে নিজে এভালুয়েট করছে যে কোনটা সুন্দর হয়েছে, কোনটা খারাপ হয়েছে, তার কাজ। কিন্তু এই 24টা যে ফটো বা 24টা যে আর্ট, সবগুলো কিন্তু রানুই করেছিল, তাই না? তো এখান থেকে সে আবার নির্বাচন করলো যে এই 5টা সবচেয়ে ভালো, অর্থাৎ তার কাজের মূল্যায়ন সে নিজেই করছে। তো কেউ যদি তার নিজের কাজের সে নিজে মূল্যায়ন করে, দ্যাট ইজ নোন এজ সেলফ অ্যাসেসমেন্ট, সেটা মাথায় রাখবেন। তো এই সেলফ অ্যাসেসমেন্ট কি, এটা বোঝানোর জন্য আপনাদের এই প্রশ্নটা ডিসকাস করলাম। আশা করি আপনাদের আর কোনো ডাউট থাকবে না। তো আমরা এবার চট করে দেখে নিই। স্টুডেন্ট এভালুয়েট দেয়ার ওন ওয়ার্ক, ডেভেলপ সেলফ অ্যাওয়ারনেস, তার নিজের মধ্যে অ্যাওয়ারনেসটা বৃদ্ধি পায়, ইমপ্রুভ রেসপন্সিবিলিটি বাড়ে, রিফ্লেক্টিভ জার্নাল বাড়ে, সেলফ গ্রেডিং উইথ রুবিক্স, এইগুলো তার বৃদ্ধি পায়, প্রমোট সেলফ রিফ্লেকশন অ্যান্ড সেলফ ইমপ্রুভমেন্ট, সে নিজেকে নিজে ইমপ্রুভ করতে পারে, যেমন মক টেস্টের মাধ্যমে আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। তারপর আমরা চলে আসি পিয়ার অ্যাসেসমেন্টে। পিয়ার অ্যাসেসমেন্ট মানে কি, এক বন্ধু আরেক বন্ধুর খাতা চেক করা। অনেক সময় দেখা যায় না যে শিক্ষক মশাই কী করলেন, আচ্ছা তুই আমাকে, শিক্ষক মশাই ধরে নিন ক্লাসে নেই কিংবা আছেন, সে যাই হোক, শিক্ষক মশাই এখানে শিক্ষক মশাই আছেন কিংবা নাই আমরা জানি না, তারা শিক্ষক মশাই খুব গরম। ফর এক্সাম্পল, আগে আমরা কিন্তু এই ধরনের করতাম। আগে আমি যখন পড়তাম, বিশেষ করে আমি যখন হাই স্কুলে পড়াশোনা করেছিলাম, সম্ভবত 8 কিংবা 9-এ ছিলাম, তখন কিন্তু আমি এই ধরনের, আগে তো বুঝতাম না যে হোয়াট ইজ পিয়ার অ্যাসেসমেন্ট, কিন্তু আমরা কিন্তু এই ধরনের করতাম। কি করতাম স্যার, আমরা 2-3 জন 5 জন ছিলাম, আমরা একটা গ্রুপে বেল্টে। তো আমরা কি করতাম, একজন স্যার ছিলেন খুব গরম স্যার, মানে যদি স্যারের পড়া যদি একটু কমতি হতো, বা স্যারকে পড়া বলার সময় বা লিখিয়ে দেওয়ার সময় যদি একটু ভুল ভ্রান্তি হতো, তাহলে কি না পিটন খেতাম রে ভাই, সাংঘাতিক স্যার মারতেন। আর এই স্যারের কারণেই আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছতে পেরেছি, এটা একটা বাস্তব সত্য কথা। তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক প্রণাম যখনই আমি স্যারকে পাই, কারণ স্যারের জন্যই আজকে এখানে আসা। তো আমি কি করতাম, পিয়ার অ্যাসেসমেন্ট বুঝাতে গিয়ে আপনাদের যেটা বলেছিলাম গল্পটা, যে আমরা 2-3 জন ছিলাম। তো
আমি আমার যে পার্শ্ববর্তী যে ছাত্ররা ছিল, আমার যে বন্ধু ছিল সবচেয়ে ভালো বন্ধু, তাকে আমি বলতাম তুই এক কাজ কর, দেখ আমি না আজকে শিখে এসেছি কিন্তু ভাই আজকে আমি মার খাবো না। সে বলেছে আমিও শিখে, তুই এক কাজ কর, তুই আমাকে ধরা আমি তোকে ধরাই। তো আমি তাকে পড়াগুলা ধরলাম এবং সে আমাকে পড়াগুলা ধরলো মৌখিকভাবে। আবার বললাম ওই স্যার যদি লিখতে বলে তখন কি হবে, বলে ঠিক আছে তুই এক কাম কর, তুইও আনা দেখে সবগুলা লেখ আর আমিও আনা দেখে সবগুলা লেখি। হ্যাঁ, লেখা শেষ হওয়ার পর তুই আমার খাতাটা চেক করবি আর আমি তোর খাতাটা চেক করব। এই যে দেখুন, আমি ওর মূল্যায়ন করছি, ও আমার মূল্যায়ন করছে, ও আমাকে অ্যাসেস করছে, আমি তাকে মূল্যায়ন করছি। এই যে দুই বন্ধুর মাঝে এই যে মূল্যায়নটা প্রক্রিয়া চলছে, দ্যাট ইজ নোন এজ পিয়ার অ্যাসেসমেন্ট। আশা করি বুঝতে পারলেন ভাই। স্টুডেন্ট এভালুয়েট ইচ আদার ওয়ার্ক। ছাত্ররা কি করে, একে অপরের সাথে যাতে তারা আলাপ আলোচনা করতে পারে। তারপর দেখুন এখানে কি হয়, ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল সমালোচনামূলক চিন্তা বৃদ্ধি পাবে। গ্রুপ প্রজেক্ট এভালুয়েশন, প্রজেক্টের কাজগুলো এভালুয়েট করা যাবে। এনকারেজ কোলাবোরেশন, কোলাবোরেশন মানে সবার সাথে যে মিলমিশ এই জিনিসটা ঠিকঠাক থাকবে। তো কি ফিচার্সটা কি, স্টুডেন্ট অ্যাক্ট অ্যাজ এ এভালুয়েটর। একজন ছাত্র সে নিজে কি করে, এভালুয়েট হিসেবে অন্যজনের কপি চেক করে। ক্লিয়ার ভাই, বুঝা গেল অ্যাসেসমেন্ট? ঠিক আছে।